আমাদের সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমরা ডিসকাস করব আপনাদের ক্লাস 10 এর সাগর সঙ্গমে নবকুমার পাঠটি। তো চলো পাঠটি বোঝার চেষ্টা করি। ফ্রেন্ডস, আপনারা দেখবেন যে যখন পাঠটা বুঝবেন না, আপনাদের কোশ্চেন আনসারটা লিখতে সুবিধা হবে। এমন কোশ্চেন আসে যাবে এক্সামে যেটা আপনার হয়তো অনুশীলনীতে দেওয়া নেই, কিন্তু পাঠের ভিতর থেকে দিবে, তখন তোমাদের হেল্প করবে এই পাঠটা। ঠিক আছে, এর জন্য পাঠটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা সহজ ভাষায়, নিজের ভাষায় বোঝার চেষ্টা করব, যাতে কোনো অসুবিধা না হয়। তো চলো আরম্ভ করি। দেখো, পাঠটার লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এটা মনে রাখবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন সাগর সঙ্গমে নবকুমার পাঠের লেখক। এখন দেখো পাঠটা আরম্ভ করি আমরা, চলো। দেখো এখান থেকে আরম্ভ হচ্ছে। বলছে, যে স্থানে নবকুমারকে ত্যাগ করিয়া যাত্রীরা চলিয়া যান, তাহার অনতি দূরে দৌলতপুর ও দরিয়াপুর নামে দুই ক্ষুদ্র গ্রাম এক্ষণে দৃষ্ট হয়। এর মানে এই লাইনটার অর্থ কি? বলছে যে স্থানে নবকুমারকে ত্যাগ করিয়া যাত্রীরা চলিয়া যান, এর মানে নবকুমার এখানে প্রথম যেটা ক্যারেক্টার, চরিত্র, এই চরিত্রটার মানে আশেপাশেই আমাদের এই স্টোরিটা, এই গল্পটা ঘুরবে, দেখবে তোমরা। সো এই নবকুমার কি করছিল? যাত্রা করেছিল কার সঙ্গে? তার সঙ্গীদের সঙ্গে। ঠিক আছে, এটাই বলেছে যে নবকুমারকে, আর এই নবকুমারকে ত্যাগ করে মানে ছেড়ে, ওর সঙ্গে যারা যাত্রী ছিল ওরা চলে গেছিল। এখন কেমনে গেছিল, কোথা থেকে গেছিল, কেন গেছিল, এটা আমরা পাঠ পড়লে আরো বুঝবো ডিটেলসে। তো বলছে তাহার অনতি দূরে, এর মানে যেখানে নবকুমারকে ত্যাগ করে তার বন্ধুরা চলে গেছিল তার একটু দূরে, অনতি দূরে মানে তার থেকে একটু দূরে, দৌলতপুর ও দরিয়াপুর নামে দুই গ্রাম, ক্ষুদ্র গ্রাম এক্ষণে দৃষ্ট হয়। মানে এখনো দুইটা গ্রাম আছে যার নামগুলো মনে রাখতে পারো, দৌলতপুর ও দরিয়াপুর নামে। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশেরই কোনো গ্রামের নাম। এটা একটু দূরেই দেখা যায়, দৃষ্ট হয় মানে একটু দূরেই দেখা যায়। ঠিক আছে, যেখানে নবকুমারকে ওর বন্ধুরা ছেড়ে চলে গেছিল। এখন দেখো, পরন্তু যে সময়ের বর্ণনায় আমরা প্রবৃত্ত হইয়াছি, এর মানে কিন্তু এখন বর্তমানে যে সময়ের কথা আমরা বলছি, ঠিক আছে, সে সময় তথায় মনুষ্য বসতির কোনো চিহ্ন ছিল না, অরণ্যময় মাত্র। মানে এখন বর্তমানে আমরা যে স্টোরিটা পড়ছি, যে সময়ের কথা বলছি আমরা এখন, সেই সময় কিন্তু এই জায়গাতে কি ছিল? কোনো মনুষ্য বসতি মানে মানুষের কোনো বসবাস ছিল না, অরণ্য মাত্র ছিল, মানে জঙ্গলই জঙ্গল ছিল চারিদিকে। ঠিক আছে, হয়তো এখন বর্তমানে বসতি আছে এই দুইটা গ্রামের আশেপাশে, কিন্তু সেই সময় কিন্তু ছিল না, যখন নবকুমারকে তার বন্ধুরা ছেড়ে চলে গেছিল। এটাই বলছে এখানে। এরপর দেখো, কিন্তু বাংলাদেশের অন্যত্র, হ্যাঁ আমি এটা যেটা ঠিকই বললাম যে বাংলাদেশে অবস্থিত এগুলা, এটাই বলছে যে কিন্তু বাংলাদেশের অন্যত্র ভূমি মানে অন্য অন্য জায়গায় বাংলাদেশের, এই দুইটা জায়গা ছাড়া, যেরূপ সচরাচর অনুদ্ঘাতিনী এ প্রদেশে সেরূপ নহে। মানে বাংলাদেশের অন্য অন্য জায়গায় যেরকম পরিবেশটা ছিল বা যেরকম জায়গাটা ছিল, কিন্তু এই দৌলতপুর ও দরিয়াপুর এই দুইটা জায়গায় কিন্তু সেরূপ নহে, সেরকম পরিবেশটা নয়। এখন কেন নয় আমরা দেখব। বলছে, রসুলপুরের মুখ হইতে সুবর্ণরেখা পর্যন্ত অবাধে কয়েক যোজন পথ ব্যাপিত করিয়া এক বালুকাস্তূপ শ্রেণী বিরাজিত আছে। বলছে এখন আরেকটা নতুন জায়গার নাম এখানে রসুলপুর, এটাও বাংলাদেশেরই জায়গা আছে। তো বলছে রসুলপুরের মুখ হইতে, এর মানে রসুলপুর গ্রাম বা হয়তো আছে, এখান থেকে শুরু করে, মুখ হইতে মানে এই গ্রাম থেকে হয়তো শুরু করে, সুবর্ণরেখা, সুবর্ণরেখা মানে একটা নদীর নাম সুবর্ণরেখা, অবশ্য এই নদীর কিনারে কোনো গ্রাম হবে হয়তো, তো সেই জায়গা পর্যন্ত বলছে। তো রসুলপুরের মুখ হইতে, এই গ্রাম হতে আপনার সুবর্ণরেখা পর্যন্ত অবাধে কয়েক যোজন পথ ব্যাপিত করিয়া এক বালুকা স্তূপ শ্রেণী বিরাজিত আছে। তো এখান থেকে এখান পর্যন্ত এই দূরত্বে কি আছে? একটা বালুকা স্তূপ শ্রেণী, মানে খালি বালু দিয়ে আর কি ঘেরা আছে জায়গাটা। তো বিরাজিত আছে, এখানে খালি বালুই বালু জায়গাটা, ধরে নিন এরকম জায়গা। ঠিক আছে, বা রাস্তাঘাট বা যেরকম মরুভূমিতে থাকে এরকম আর কি, বালুকা স্তূপ, এক জমা বালু একদম ভর্তি। এরপর কি বলছে? আর কিছু উচ্চ হইলে, মানে এই যদি বালুকা স্তূপ মানে কি, বালু মানে এরকম উঁচা উঁচা আছে, ঢেউর মতো অনেক বালু আছে জমাইল, এই বালুটা যদি আরো একটু উঁচু হয়, এটাই বলছে যে আর কিছু উচ্চ হইলে বালুকা স্তূপ শ্রেণীকে বালুকাময় ক্ষুদ্র পর্বত শ্রেণী বলা যেতে পারতো। এখন বলছেন বালু দিয়ে সৃষ্টি পর্বত শ্রেণী, বুঝছেনই আপনার, পর্বত থাকলে বড় বড় পর্বত, আর বালু দিয়ে যদি পর্বত সৃষ্টি হয় তো কত বালু হবে। তো এটাই বলছে যে যদি আরো থোড়া এই বালুটা উঁচা হয়ে যায় তখন কি হবে, এটাকে ক্ষুদ্র পর্বত শ্রেণী বলা যেতে পারিত। এখন দেখো, এখানের লোক উহাকে বালিয়াড়ি বলে। তো এখানের লোক এই স্থানটাকে কি বলে, যেটা মানে একটু যদি উঁচু হতো তো পর্বত শ্রেণী বলা যেত বালুর, এটাকে বালিয়াড়ি বলে এখানে লোকে। ওই সকল বালিয়াড়ির ধবল শিখরমালা মধ্যাহ্ন সূর্যকিরণে দূর হইতে অপূর্ব প্রভাবিশিষ্ট দেখায়। সো ওই যে বালিয়াড়িগুলো, এগুলো কি হয়? ধবল মানে একদম মানে সাদা, ঠিক আছে, চকচক করে দূর থেকে। ঠিক আছে, যেরকম সূর্য দূর থেকে পড়লে বালুর মধ্যে কিরকম হয় মরুভূমিতে, চকচক, এরকম ধবল শিখরমালা, একদম যেমনি শিখর বুঝছেন তো, একদম পাহাড়ের মানে উঁচাতে, ঠিক আছে, শিখর একদম উপরে আগাতে। সো এটাই শিখরমালা মধ্যাহ্ন সূর্যকিরণে, মধ্যাহ্ন বেলা মানে 12টা 1টার সময় ধরে নিন, দূর হইতে অপূর্ব প্রভা বিশিষ্ট দেখায়, মানে খুব সুন্দর দেখায়, ঠিক আছে, উজ্জ্বল দেখায়। তাহার উপর উচ্চ বৃক্ষ জন্মে না। আবার কিন্তু সেই বালিয়ারের উপর উচ্চ বৃক্ষ, বড় বড় গাছ আবার জন্মে না, ঠিক আছে, হয় না। স্তূপ তলে সামান্য ক্ষুদ্র বন জন্মিয়া থাকে, এগুলার তলে, এই বালিয়াড়িগুলোর তলে মোটামুটি ক্ষুদ্র বন জন্মিয়া থাকে, ছোট ছোট জঙ্গল এগুলো আছে,
গাছ আছে, কিন্তু মধ্যদেশে বা শিরোভাগে, মধ্যদেশে মানে এই যে পাহাড়ের স্তূপ আছে এটার মিডিল ভাগে বা শিরোভাগে মানে একদম টপে কি বলছে প্রায় ছায়া শূন্য, আহ, মানে ছায়া নাই, কারণ গাছ নাই তো কই থেকে ছায়া আসবে। ধবল শোভা বিরাজ করিতে থাকে, তো বলছে ছায়া শূন্য ধবল শোভা, মানে একদম হোয়াইটিশ আর কি, উজ্জ্বল দেখতে, যখন রোদের মধ্যে যখন রদ পড়ে যখন আপনার বালুদের মধ্যে কিরকম লাগে এরকম। এখন বলছে অধোভাগ মণ্ডনকারী বৃক্ষাদির মধ্যে ঝাঁটি বন ঝাউ এবং বন পুষ্পই অধিক। সো অধোভাগ মণ্ডনকারী এর মানে কি, মানে আধা ভাগটা যেমন দেখাচ্ছে এই যে যখন গাছটা পাহাড় পর্বত শিখর পর্যন্ত আছে, তো গাছ তো আমাদের বললাম মধ্যভাগে নেই বা শিরোভাগে নেই, তো গাছগুলো কি মিডিলে মোটামুটি আধা পর্যন্ত এসেছে। তো এটাই বলছে অধোভাগ মণ্ডনকারী বৃক্ষাদির মধ্যে এই যেটা দেখা যাচ্ছে সামান্য গাছপালা এগুলোর মধ্যে কি কি দেখা যাচ্ছে, তো বলছে বন ঝাউ এবং বন পুষ্পই অধিক, ঝাঁটি এইগুলা গাছ দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন দেখো, এইরূপ অপ্রফুল্লকর স্থানে নবকুমার সঙ্গীগণ কর্তৃক পরিত্যক্ত হইয়াছিলেন, আর এইগুলো স্থানেই নবকুমার কে তার বন্ধুদের থেকে আলাদা হয়ে গেছে বা তার বন্ধুরা থেকে ছেড়ে চলে গিয়েছিল, ঠিক আছে। তো কিভাবে তার বন্ধুরা ছেড়ে চলে গেছিল বা সে বন্ধুদের থেকে কিভাবে আলাদা হলো এটা জানবো আমরা। তো বলছে তিনি প্রথমে কাষ্ঠভার লইয়া, কাষ্ঠভার মানে তিনি কাঠ নিয়ে আসতেছিলেন, জঙ্গলে গেলে মানুষ কি হয় কাঠ উঠ নিয়ে আসে যাতে এটা আগুন জ্বলাতে পারে ঘরে আসে। তো তিনি প্রথমে কাষ্ঠভার লইয়া তিনি কাঠ লইয়া আসতেছিলেন নবকুমার, নদী তীরে আসিয়া নৌকা দেখিলেন না, তিনি যখন কাঠ নিয়ে আনলেন লাকড়ি নিয়ে আসলেন তখন দেখলেন যে নদী তীরে আর নৌকা নাই, হয়তো এই নৌকা দিয়ে তার বন্ধুরা এবং তারা সব একসঙ্গে এসেছিল, ঠিক আছে। তখন তাহার অকস্মাৎ অত্যন্ত ভয় সঞ্চার হইল বটে, তখন তিনি মানে ভয় পেলেন যে আরে আমার বন্ধুরা কোথায় গেল, কিন্তু সঙ্গীগণ যে তাহাকে একেবারে পরিত্যাগ করিয়া গিয়াছে এমন এমত বোধ হইল না। কিন্তু সে আর এটা ভাবলো না যে তার বন্ধুরা হয়তো তাকে একবারেই ছেড়ে চলে গেছে, ঠিক আছে, এমন তার মনোভাব আর সেই সময় আসলো না। তো কি হলো দেখো, বিবেচনা করিলেন মানে মনে মনে ভাবলেন তিনি, জলোচ্ছ্বাসে সৈকত ভূমি প্লাবিত হওয়ায় তাহার নিকটস্থ অন্য কোনো স্থানে নৌকা রক্ষা করিয়াছেন। এর মানে জলোচ্ছ্বাসে মানে হয়তো ফ্লাড এসেছে, জুড়ে জলের ঢেউ এসেছে, আর হয়তো তারা এর জন্য নদীর তীর থেকে নৌকাটা সরিয়ে অন্য কোনো জায়গাতে রাখে দিয়েছে, নাইলে এটা এমনি তো এটা ভাসিয়ে নিয়ে চলে যাবে, এর জন্য এটাই মনে করলেন, ঠিক আছে। প্লাবিত হয় মানে যদি এটা ভাসিয়ে চলে যায় তখন, তো হয়তো এই পরিস্থিতিতে তারা বাঁচার জন্য অন্য কোনো স্থানে নৌকাটা রেখেছেন। শীঘ্র তাহাকে সন্ধান করিয়া লইবেন, তো তিনি ভাবলেন চলো ফটাফট এটা এই নৌকাগুলো কোথায় আছে চলো খুঁজে নেওয়া নেওয়া যাক। কিন্তু এই প্রত্যাশায় কিয়ৎক্ষণ কথায় বসিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন, আর এই অপেক্ষা করেই তিনি সেই স্থানেই কিছু সময় অপেক্ষা করতে লাগলেন। হয়তো বন্ধুরা একটু পরে এসে যাবে, ফ্ল্যাট এসেছিল বলে তারা হয়তো এটা সরিয়ে নিয়েছিল, কিন্তু নৌকা আইলো না, কিন্তু নৌকা আর আসলো না, নৌকারোহীও কেহ দেখা দিল না। অবভিয়াসলি নৌকা যদি আসে না তো তার মধ্যে যারা আরোহী আছে মানে তার মধ্যে যারা বসবাস করছেন মানে যারা ছিল তারাও তো আর দেখা যাচ্ছে না। তো এটাই বলছে নৌকারোহীও কেউ দেখা দিল না। নবকুমার ক্ষুধায় অত্যন্ত পীড়িত হইলেন, এখন নবকুমারকে লাগলো ক্ষুধায়, তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন ক্ষুধায়, আর প্রতীক্ষা করিতে না পারিয়া আর তিনি অপেক্ষা না করতে পেরে নৌকার সন্ধানে নদীর তীরে তীরে ফিরিতে লাগিলেন। তো চারোদিকে নদীর খুঁজতে লাগলেন তার বন্ধুদেরকে, তার ঠিক আছে সঙ্গের যাত্রীরা ছিল ওদেরকে, কোথাও নৌকার সন্ধান পাইলেন না, আর কোথাও তিনি পাইলেন না নৌকা সন্ধান। প্রত্যাবর্তন করিয়া মানে আবার ঘুরে আসে সেই স্থানে, প্রত্যাবর্তন মানে কি আবার সেই স্থানে ঘুরে আসলেন, প্রত্যাবর্তন করিয়া পূর্বস্থানে আসিলেন, তো ঘুরিয়া সেই পূর্বস্থানেই আসলেন যেখান থেকে তিনি হয়তো খোঁজার জন্য অন্য স্থানে বের হয়েছিলেন, তো পুনরায় সেই স্থানে আসলেন। তখন পর্যন্ত নৌকা না দেখিয়া বিবেচনা করিলেন, আর এত পরেও যখন নৌকা দেখতে পেলেন না তখন মনে মনে তিনি ভাবলেন, ডিসাইড করলেন যে জোয়ারের বেগে নৌকা ভাসাইয়া লইয়া গিয়েছে, হয়তো জোয়ার এসেছে, আমরা বলি না সমুদ্রে যেরকম জোয়ার ভাটা হয়, তো এরকম প্রবল ঢেউ এসেছে হয়তো এটাকে ভেসে নিয়ে চলে গেছে, তো নৌকা ভাসিয়ে লিয়া গেছে। এখন প্রতিকূল স্রোতে প্রত্যাগমন করিতে সঙ্গীদিগের কাজে কাজে বিলম্ব হইতেছে, এর মানে তিনি আবার একটু পজিটিভ থটস মনে রাখলেন, যে তিনি ভাবলেন হয়তো অনেক জুড়ে ঢেউ এসেছে জোয়ার এসেছে আর এটাকে নিয়ে গেছে নৌকাটা, ঠিক আছে, মানে তিনি এরকম ভাবলেন, ধরে নাও এই 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 জায়গাটা সমান আছে, ঠিক আছে, যেখানে নৌকা তারা যে হয়তো দাঁড়িয়েছে এই কিনারে, তো তিনি ভাবলেন হয়তো এখানে যেটা ঢেউ এসেছে এটা অনেক প্রবল ছিল, হয়তো এটা নৌকাটা এরকম উঠে উঠে জলের ঢেউয়ে এরকম চলে গেছে, আবার যখন ঢেউটা নামবে নিচের দিকে নামবে তখন হয়তো নৌকাটা আবার ঘুরে আসবে, ঠিক আছে, এই জায়গাতে সেম জায়গাতে। এর মানে ধরে নাও তারা যেখানে ছিল ধরে নাও সমান জায়গা, ঠিক আছে, জল ঢেউয়ে হয়তো এরকম চলে গেছে বা এদিকে চলে গেছে এরকম, আবার যখন নামবে ঢেউটা নিচে তখন আবার ঘুরে এসে যাবে, এরকম ভেবে নাও তোমরা, ঠিক আছে। তো এটাই বলছে এখানে, কি বলছে, এখন প্রতিকূল স্রোতে প্রত্যাগমন করিতে সঙ্গীদিগের কাজেই বিলম্ব হইতেছে। প্রত্যাগমন মানে আবার হয়তো, এখন প্রতিকূল মানে কি, দেখো, অনুকূল মানে যেদিকে ঢেউ যাচ্ছে, আর প্রতিকূল মানে তার উল্টা সাইডে আবার আসতে, তো এটাই বলছে হয়তো প্রতিকূল স্রোতে মানে আবার এই স্রোতে যখন আসবেন যে ঢেউটা নামে যাবে যখন, ঠিক আছে, তখন প্রত্যাগমন মানে আবার ঘুরে আসতে সঙ্গীদের কাজে কাজে বিলম্ব হইতে, এর জন্য একটু দেরি হচ্ছে হয়তো এসেই যাবে, ও এটা পজিটিভ থট মনে রাখলো নবকুমার। কিন্তু জোয়ারও শেষ হইল, এখন জোয়ার শেষ হয়ে গেল,
দেখো জোয়ার ভাটা তোমরা শুনেছো, জোয়ার মানে কি যখন জলটা ঢেউটা উঠছে, আর ভাটা মানে কি যখন ঢেউটা নিচে নামে আসছে, ঠিক আছে, নিচে নামে, জিনিসটা বুঝলে? তো বলছে যে কিন্তু জোয়ারও শেষ হইলো, এখন জোয়ারও শেষ আবার, মানে জল নামে যাচ্ছে। তখন ভাবিলেন প্রতিকূল স্রোতের বেগাধি বৈশ্যকত জোয়ারে নৌকা ফিরিয়া আসিতে পারে নাই। এর মানে যখন নৌকাটা যখন মানে জোয়ার এসেছিল তখন হয়তো অনেক জোরে স্রোত এসেছিল, ঠিক আছে, অনেক ঢেউ জুড়ে এসেছে, এর জন্য হয়তো প্রতিকূল স্রোতে আবার ঘুরে আসতে এটা আসতে পারেনি, ঠিক আছে, নৌকা ফিরে আসিতে পারে নাই। এখন এই ভাটায় অবশ্য ফিরিয়া আসিতেছে। বলছে এখন ভাটা যখন আছে, ভাটা মানে জলটা নামে গেল নিচে, ঠিক আছে, জোয়ার ভাটা বললাম না, জোয়ার মানে উপরে ওঠা আর ভাটা মানে আবার নিচে নামা, তো এখন ভাটায় অবশ্য ফিরে আসিতেছে। বলছে হ্যাঁ এখন তো ভাটা আছে, এখন আবার যেহেতু জলের ঢেউটা কমে গেছে এখন ফিরে আসা যাবে, কিন্তু ভাটাও ক্রমে অধিক হইল। কিন্তু ধীরে ধীরে ভাটা মানে যেটা জল নামার স্পিডটা নিচে এটাও স্পিড হইলো, ঠিক আছে, নিচে নামতে লাগলো। ক্রমে ক্রমে বেলাবসান হইয়া আসিতে লাগিল। বেলাবসান মানে বেলাটা মানে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে, ঠিক আছে, বেলাটা শেষ হয়ে গেল। তো সূর্যাস্ত হইল, লাস্টে গিয়ে সূর্যাস্তও হয়ে গেল। যদি নৌকা ফিরিয়া আসিবার হইতো তবে এতক্ষণ ফিরিয়া আসিত। এখন নবকুমার ভেবেলেন, মনে মনে ডিসাইড করলেন যে না হয়তো আর তারা আসবে না, যদি ফেরার হতো অত সময় তো ফিরেই যেত, কারণ ভাটাও নেমে গেছে এখন। এখন দেখো কি হলো, তখন নবকুমারের প্রতীতি হইল, তখন নবকুমারের মনে হইল যে জলোচ্ছ্বাস সম্ভূত তরঙ্গে নৌকা জলমগ্ন হইয়াছে। এর মানে এত যে জল ঢেউ আসলো এটাই হয়তো নৌকাটা জলমগ্ন, মানে নৌকাটা ডুবে গেছে হয়তো এই তরঙ্গে, ঠিক আছে, এই ঢেউয়ে। নচেৎ না হইলে সঙ্গীগণ তাহাকে এই বিজনে পরিত্যাগ করিয়া গিয়াছে। আর যদি এরকম হয়নি পরিস্থিতি, তো তিনি মনে মনে আরেকটা চিন্তাধারা করলেন যে যদি নৌকাটা ডুবাই নাই, না হয়তো তারা কি করতে পারে যে বন্ধুদের আমাদেরকে ছেড়ে চলে গেছে। এই দুইটা থটস প্রসেস তিনি নিয়ে চিন্তা ভাবনা করছেন মনে মনে। তো এখন দেখি কি হচ্ছে আগে। নবকুমার দেখিলেন যে গ্রাম নাই, আশ্রয় নাই, লোক নাই, আহার্য নাই, পেয় নাই, নদীর জল অসহ্য লবণাত্মক। মানে নদীর জল, মানে ধরে নাও যেরকম সমুদ্রের জলও আমরা ডাইরেক্ট খেতে পারি না, ঠিক আছে, ডাইরেক্ট পান করা যায় না, এরকম নদীর জলও কোনো কোনো নদীর জল থাকতে পারে। এখানে এক্স্যাক্টলি তো আর সুবনশ্রী নদীর কথা বলেছে, আমরা এক জায়গাতে পেয়েছি, হয়তো এই নদীরই কথা আছে। তো এটা নদীর জল ডাইরেক্ট খাওয়া ঠিক না, ঠিক আছে, আমরা এমনি জল খাই ঘরে তো ফিল্টার করে খাই, তো এরকম জল খাওয়া তো ঠিক না। তো এটাই তিনি বলছেন যে যেখানে যে স্থানে যিনি ছিলেন সেখানে কোনো গ্রাম নাই, আশেপাশে কোনো আশ্রয় নেই, থাকার জায়গা নাই, মানুষও নাই, দেখা যায় না, আহার্য খাবার নাই, জল খাবার নাই, নদীর জল কেমনে পান করবে, তো এটা অসহ্য লবণাক্ত এর জন্য। অথচ ক্ষুধা তৃষ্ণায় তাহার হৃদয় বিদীর্ণ হইতেছিল, মানে তিনি খুব কষ্ট পাচ্ছেন, তাকে ক্ষুধা আর পিপাসা লাগেছে। দুরন্ত শীত নিবারণ জন্য আশ্রয় নাই। এর মানে একটু যে ঠান্ডা জন্য একটু ঠান্ডা কোনো জায়গায় বসবেন এইটাও নাই জায়গা। গাত্র বস্ত্র পর্যন্ত নাই, শরীরে গাতে বস্ত্র দেওয়ার জন্যও নাই, শরীরে কিছু পরার জন্যও নাই। এই তুষার শীতল বায়ু সঞ্চারিত নদী তীরে হিমবর্ষী আকাশতলে নিরাশ্রয়ে নিরাবরণে শয়ন করে থাকিতে হইবে। এখন তিনি ভাবছেন যে এই তুষার শীতল বায়ু সঞ্চারিত নদী তীরে, এখন তুষার শীতল মানে এই সময় হয়তো ঠান্ডার সিজন ছিল, ঠিক আছে, এর জন্য এখানে বলেছে শীত নিবারণ জন্য, মানে ঠান্ডা থেকে মানে বাঁচার জন্য, ঠিক আছে, মানে কাঠ লাকড়ি উকড়ি হয়তো বা আগুন উগুন কিছুর ব্যবস্থা নেই, এরকম জায়গাও নাই থাকার, এটাই। সো এই তুষার শীতল বায়ু সঞ্চারিত, তখন ঠান্ডা ঠান্ডা বায়ু যে বইছে, এটা নদীর তীরে আছেন তো আরো ঠান্ডা লাগে, নদীর তীরে বাতাস বইলে আরো বেশি ঠান্ডা লাগে, তোমরা জানোই। তো হিমবর্ষী আকাশ তলে মানে তখন বরফও পড়ছে, ঠিক আছে, নিরাশ্রয়ে একদম বিনা একলা, ঠিক আছে, কারোর আশ্রয় নাই, কোনো জায়গা নাই, নিবারণে নিরাবরণে শয়ন করিয়া থাকিতে হইবে, একদম বিনা কাপড় চোপড়ে একলাই বসে থাকতে হইবে। এখন তোমরা ভাবছো যে সে কি কাপড় পরে আসে নাই, অবভিয়াসলি কাপড় পরে গেছে, কিন্তু এক জায়গাতে থাকতে থাকতে কাপড়টাও হয়তো ঢেউ এসেছে ভিজে গেছে, তো ওই কাপড়েই, ঠিক আছে, এটাই বুঝছো তোমরা। তো এটাই বলছে যে আর কোনো কাপড় চোপড় এরকম কোনো কোনো ব্যবস্থা নাই। রাত্রির মধ্যে ব্যাঘ্র ভল্লুকের সাক্ষাৎ পাইবার সম্ভাবনা, এখন তিনি ডরাচ্ছেন যে রাত্রেবেলা এখানে থাকলে তো বাঘ ভাল্লুক জঙ্গল এরিয়া যেহেতু নদীর তীরে আসতে পারে, প্রাণ নাশী নিশ্চিত, হয়তো আমি মারাই যাব, এটা তিনি ভাবছেন এখন, ঠিক আছে, এর মানে মনে মনে নেগেটিভ থটসটা তিনি নিয়ে আসছেন। একের পরে দেখো, মনের চাঞ্চল্য হেতু নবকুমার এক স্থানে অধিকক্ষণ বসিয়া থাকিতে পারিলেন না। এর মানে মনের চঞ্চল, মানে মনটা আর এক জায়গাতে থাকছে না, কারণ তার ডরও লাগছে যে এক জায়গাতে কেমনে বেশি সময় বসবো। তো তিনি এক স্থানে বেশি সময় বসে থাকতে পারলেন না। তীর ত্যাগ করে, মানে যেখানে ছিলেন নদীর তীরে সেটা ত্যাগ করে সেটা ছেড়ে উপরে উঠিলেন, তো নদীর থেকে একটু উপর দিকে গেলেন, ঠিক আছে, মানে জঙ্গলের দিকে গেলেন, ইতস্তত ভ্রমণ করিতে লাগিলেন। ইতস্তত মানে আর কি এদিক ওদিক তিনি ভ্রমণ করিতে লাগলেন, ঠিক আছে, এখানে সেখানে। তো এখন দেখো ক্রমে অন্ধকার হইল, ধীরে ধীরে অন্ধকার হইল, কারণ আমরা দেখলাম যে সূর্যাস্ত হয়েছিল। শিশির আকাশে নক্ষত্রমণ্ডলে নীরবে ফুটিতে লাগিল। এখন ঠান্ডার দিন ছিল, সেই আকাশের মধ্যে নক্ষত্রমণ্ডলী তারাও ফুটতে লাগলো, ঠিক আছে, যেমন নবকুমারের স্বদেশে ফুটিতে থাকে, এর মানে নবকুমার যেখান থেকে আসেছিলেন সেইখানে যেভাবে তারা ফুটতো সেই জঙ্গলে সেই রকমই দেখা যাচ্ছে, তেমনি ফুটিতে লাগিল। অন্ধকারে সর্বত্র জনহীন, অন্ধকার হয়ে গেছে, মানুষ নাই, জনহীন। আকাশ প্রান্তর সমুদ্র সর্বত্র নীরব, সব চুপচাপ, একদম হাল্লাগুল্লা নাই, কেবল অবিরল কলল্লিত সমুদ্র গর্জন, খালি সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা এটা ধরে নিলাম যে তিনি সমুদ্র তীরে এসেছেন।
ঠিক আছে। তো সমুদ্র গর্জন আর কদাচিৎ বন্য পশুর রব, মানে বন্য পশুর ডাকও শোনা দিচ্ছে রাত্রেবেলা, যেরকম শিয়ালের ডাক শোনা যায় এরকম ধরনের অন্য জীবজন্তুর ডাক, বন্যজন্তুর। তথাপি নবকুমার সেই অন্ধকারে হিমবর্ষে আকাশতলে বালুকা স্তূপের চতুষ্পার্শ্বে ভ্রমণ করিতে লাগিলেন। তো ওই যে বালুকা স্তূপ জায়গাটা ছিল বালিয়াড়ি, এই চারোদিকে তিনি ভ্রমণ করতে লাগলেন, ঠিক আছে, আকাশ একলা। কখনো উপত্যকায়, কখনো অধিকতায়। উপত্যকায় মানে কি, যেখানে সমান এরিয়া আছে উপত্যকা, এখানে মানে যেখানে প্রায় ফ্ল্যাট এরিয়া আছে, সমান এরিয়া ওই জায়গাগুলোতে। আর কখনো অধিকতায় মানে একটু উঁচু জায়গাতে। কখনো স্তূপ তুলে, কখনো স্তূপ শিখরে, মানে ওই বালুয়াড়ির উপর দিকে, কখনো নিচে দিকে, ঠিক আছে, ভ্রমণ করিতে লাগিলেন। চলিতে চলিতে প্রতিপদে হিংস্র পশু কর্তৃক আক্রান্ত হইবার সম্ভাবনা। তিনি ডরাচ্ছেনও আবার, কোন সময় কোন না পশু, বন্য পশু আক্রমণ করে দেয়। কিন্তু এক স্থানে বসে থাকিলেও সেই আশঙ্কা। আবার এটাও ডরাচ্ছেন, যদি এক স্থানে বসে থাকি তো আমার গন্ধ পেয়ে হয়তো পশুগুলা, বন্য প্রাণীগুলা আমার উপরে আরো আক্রমণ চালাবে। তো তিনি দুবিধায় আছেন, ঠিক আছে, উভয় সংকট। ভ্রমণ করিতে করিতে নবকুমারের শ্রম জন্মিল। এখন খুব হ্যারান হয়ে গেছেন, তিনি টায়ার্ড হয়ে গেছেন। সমস্ত দিন অনাহার, একদম সারাদিন কিছু খাননি তিনি, ঠিক আছে, খাবার খাননি। এই জন্য অধিক অবসন্ন হইলেন, খুব টায়ার্ড হয়ে গেছেন। এক স্থানে বালিয়াড়ির পার্শ্বে পৃষ্ঠ রক্ষা করিয়া বসিলেন, মানে বালিয়াড়ির এই যে বালুর গাদগুলা জমা ছিল সেখানে এক জায়গাতে তিনি নিজের পিঠটা একটু হেলান করে একটু বসলেন সেখানে, ঠিক আছে। গৃহের সুক্তপ্ত শয্যা মনে পড়িল, তখন তিনি মনে করছেন, হায় রে, ঘরে কি আরামসে আমি শুতাম, ঠিক আছে, বিছনার মধ্যে আরামসে। যখন শারীরিক ও মানসিক ক্লেশের অবসাদে চিন্তা উপস্থিত হয়, তখন তো কখনো কখনো নিদ্রা আসিয়া সঙ্গে সঙ্গে উপস্থিত হয়। মানে যখন তিনি একদম, শরীরটা একদম টায়ার্ড, তো সারাদিন চলাচলি করেছেন এর জন্য, কোনো কোনো স্থানে খানো না, কিছু পানও নি, পানও করেননি, বিশ্রামও করেননি, তাই তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, হেরান হয়ে গেছেন, মানসিক ক্লেশের অবসাদে আর মনেও একটা টেনশন, ঠিক আছে, উপস্থিত হয়। তখন কখনো কখনো নিদ্রা আসিয়া সঙ্গে সঙ্গে উপস্থিত হয়, তখন তখন তাকে একে একটু ঘুম লাগছে আর কি, ঠিক আছে, ঘুম ঘুম লাগছে। নবকুমার চিন্তা করিতে করিতে তন্দ্রাভিভূত হইলেন, মানে চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়লেন। এখন দেখো, তন্দ্রাভিভূত মানে ঘুমিয়ে পড়া। বোধ হয় যদি এরূপ নিয়ম না থাকিত, তবে সাংসারিক ক্লেশের অপ্রতিহত ব্যাগ সকল সময় সহ্য করিতে পারিত না। মানে তখন এরূপ ভাবছেন যে সংসারে যদি মানুষকে এরকম কষ্ট না পেত, তখন মানুষে হয়তো আহ, এই এইগুলা জিনিস থেকে মানুষ কোনোদিন বার হতে পারতো না। এর মানে সংসারে যখন তোমার কাছে কিছু কষ্ট আসে, তখন তুমি তাকে কিভাবে কষ্টটা কাটাতে হবে এটার থেকে তুমি শিখতে পারো, ঠিক আছে। তখন তুমি অন্যদেরকেও বলতে পারবে যে দেখ রে, এই সিচুয়েশন গুলো লাইফে তোমার আসবে, তোমাকে এটা ফেস করতে হবে একদিন। তো এই লাইনটার মাধ্যমে এটাই বলছে, সাংসারিক ক্লেশের অপ্রতিহত ব্যাগ সকলের সময় সহ্য করিতে পারিত না, ঠিক আছে। এখন দেখো এরপরে কি বলছেন। আহ যখন নবকুমারের নিদ্রাভগ্ন হইল, যখন নবকুমার মানে ঘুম থেকে যখন জেগে উঠলেন, তখন রজনী গভীরা, মানে রজনী মানে রাতটা একদম গভীর রাত্র, তখন যখন জাগলেন তখন ধরে নাও রাত্রে 12টা 2টার সময়। এখনো যে তাহাকে ব্যগ্র হত্যা করে নাই, ইহা তাহার আশ্চর্য বোধ হইল। এখন তুমি জেগে বলছেন যে হায়, এখনো আমি যে বেঁচে আছি, বাঘ আমাকে এখনো হত্যা করে নাই এই জঙ্গলে, গভীর জঙ্গলে, ইহা আশ্চর্য তার মনে হইল। ইতস্তত নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলেন, মানে তিনি এদিক ওদিক দেখতে লাগলেন, ঠিক আছে, এখানে সেখানে দেখতে লাগলেন, ব্যাঘ্র আসিতেছে কিনা, বাঘ আসছে না কিনা। অকস্মাৎ হঠাৎ করে সম্মুখে বহু দূরে একটা আলোক দেখিতে পাইলেন। তিনি যেখানে বসেছিলেন, ঠিক আছে, এই বালুকা স্তূপে, তিনি সামনের দিকে দেখতে পাইলেন একটা আলো, একটা আলো যেন কি দেখাচ্ছে। পাছে ভ্রম জন্মিয়া থাকে, এজন্য নবকুমার মন ভিনিবেশপূর্বক তৎপ্রতি দৃষ্টি করিতে লাগিলেন। এখন তার মনে একটু ভ্রম জন্মেছে, ঠিক আছে, শঙ্কা হচ্ছে, ডাউট হচ্ছে যে কি থাকতে পারে এটা। এই জন্য তিনি কি করলেন, সেই দিকে তাকাতে লাগলেন, ঠিক আছে। তো মনোনিবেশপূর্বক তৎপ্রতি দৃষ্টি করিতে লাগিলেন। আলোক পরিধি ক্রমে বর্ধিয়তায়মন, এর মানে যে আলোকটা তিনি দেখতে পাচ্ছিলেন সেখানে, সেটা ধীরে ধীরে মানে বড় হচ্ছে, এর মানে তার দিকে এগোচ্ছে হয়তো, এবং উজ্জ্বলতর হইতে লাগিল। এটা একদম শাইনিং ব্রাইট, এটা উজ্জ্বল আলো হয়ে আসছে তার দিকে। আগ্নেয় আলোক বলিয়া প্রতীতি জন্মাইল, একদম আগুনের যেরকম আলোক এরকম যেমন দেখাচ্ছে তাকে বড়, ঠিক আছে। প্রতীতিমাত্র নবকুমারের জীবন্যাস পুনরাবৃত্ত হইল। মনুষ্য সমাগত ব্যতীত এই আলোকের উৎপন্ন সম্ভবে না, কেননা এ দাবানলের সময় নয়। এর মানে তখন এই আলোকটা দেখে, এই আগুনের মতো আলোকটা দেখে নবকুমারের মনে একটা আশা জাগলো, ঠিক আছে, এটাই বলছে যে নবকুমারের জীবন আশা পুনরুদ্দীপ্ত হইল। তার জীবনের একটা আশা, একটা উদয় হইলো, যে এই জঙ্গলে হয়তো কোনো মানুষই আছে, এর জন্য এটা আগিয়ে আসছে, মানে এগিয়ে আসছে তার দিকে, নাইলে কোনো, এই বনে আবার কে থাকবে এরকম। এর মানে এখানে নবকুমারের পজিটিভ থটস এর কথাটা বলা হয়েছে। তো দেখো, মনুষ্য সমাগত ব্যতীত এই আলোকের উৎপত্তি সম্ভবে না, মানে মনুষ্য ছাড়া এখানে এই আলোক আর কে নিয়ে আসবে, বা কেননা এ দাবানলের সময় নহে, মানে এই এখানে তো আর আগুনের কোনো উৎপত্তির কোনো সোর্সই নাই, ঠিক আছে। নবকুমার গাত্রোত্থান করিলেন, যথায় আলোক সেই দিকে ধাবিত হইলেন, ঠিক আছে। এর অর্থ কি, গাত্থান মানে তখন তিনি
ঘুম থেকে শুয়ে উঠলেন, যেটা ঘুমন্ত অবস্থায় ছিলেন, ঠিক আছে? তখন সেই অবস্থা থেকে তিনি উঠে পড়লেন। তো নবকুমার গাত্রোত্থান করিলেন। দেখো এরপর কি বলছে, যথায় আলোক সেই দিকে ধাবিত হলেন, মানে সেই আলোকটা যেদিকে যাচ্ছে সেই দিকেও তিনি এগোচ্ছেন। একবার মনে ভাবিলেন এ আলোক ভৌতিক। একবার তার মনে হইলো আগুনটা দেখে এত হয়তো কোনো ভূত আছে, ঠিক আছে? জঙ্গলে হয়তো কোনো ভূত আছে, ঠিক আছে? আচ্ছা তোমাদেরকে একটা অর্থ বলে দিই, এখানে দাবানল মানে কি? দাবানল মানে জঙ্গলে যদি কোনো আগুন লেগে যায় একে দাবানল বলে, ঠিক আছে? তো এটাই মানে এই লাইনের আগের লাইনটার মাধ্যমে বোঝাচ্ছিলেন তিনি যে মানুষ সমাগত, মনুষ্য সমাগত মানে বিনা মানুষ ছাড়া এই আলোকের উৎপত্তি আবার কেমনে আসবে? তো তার মনে সেখান থেকে শঙ্কা উৎপন্ন হলো যে নিশ্চয়ই কোনো মানুষ হয়তো এখানে আছে। এর জন্য তিনি এদিক সেদিক না ভেবে আর সেদিকে আলোকের দিকে এগোতে থাকলেন, ঠিক আছে? এখন দেখো, তো কিন্তু শঙ্কায় নিরস্ত থাকিল, এর মানে তার মনে যদিও শঙ্কা আছে, ডর আছে, ভয় আছে, কিন্তু তার জীবন তো আর রক্ষা করতেই হবে, কারণ এখানে তো বসে আর লাভ নেই। সেজন্য তিনি তার দিকে এগোতে থাকলেন, ঠিক আছে? এই ভাবিয়া নির্ভীক চিত্তে আলোক লক্ষ্য করিয়া চলেন, মানে একদম ভয় ছাড়ে, ঠিক আছে? ভয় ত্যাগ করে তিনি সেদিকে এগোতে লাগলেন। বৃক্ষ লতা বালুকাস্তূপ পদে পদে তাহার গতিরোধ করিতে লাগিল। যখন এগোচ্ছেন তখন জঙ্গলের রাস্তা তো, তো গাছপালা লতাপাতা বালুকাস্তূপ, বড় বড় যে বালুকাস্তূপ ছিল, যে ঠিক আছে গাছ ছিল বালুর, সেগুলা তার পায়ে পড়ে গতিরোধ করছে, কিন্তু সেটা থেকে তিনি এগোতে থাকছেন। বৃক্ষলতা দলিত করিয়া, বৃক্ষ লতা পাতা এগুলা ঠিক আছে একদম তছনছ করে পায়ে, এগুলা মানে এটাকে উড়া মেরে তার দিকে এগোচ্ছেন তিনি, যাতেই হবে, কারণ সেই আলোকটা দেখে তিনি একটা মনে একটা শঙ্কা হচ্ছে, আবার একদিকে থটসও পজিটিভ থটস আসছে যে হয়তো কোনো দিকে একটা রাস্তা পাওয়া যাবে। সো বালুকা স্তূপ লঙ্ঘিত করিয়া নবকুমার চলিলেন, সেগুলা পার করে তিনি চলতে লাগলেন। আলোকের নিকটবর্তী হইয়া দেখিলেন, যখন এই আলোকটার সামনে গেলেন তিনি দেখছেন যে এ এক অতুচ্ছ, অতুচ্ছ মানে খুব উঁচা, ঠিক আছে? বালুকা স্তূপের শিরোভাগে, একটা বালুকা স্তূপ যে বললাম না, বালুকা স্তূপ এর শিরোভাগে একদম একদম উপর দিকে বালুকা স্তূপের কি হচ্ছে দেখো, তো বালুকা স্তূপের শিরোভাগে অগ্নি জ্বলিতেছে, উপর দিকে অগ্নি জ্বলিতেছেন, তিনি দেখলেন আগুন জ্বলছে। তৎপ্রভায় শিখরাসীন মনুষ্যমূর্তি, আর সেই আলোয়, তৎপ্রভায় মানে সেই আলোয়, এই যে আগুনে জ্বলিতেছে, শিখরাসীন একদম শিখরের উপরে, এই বালুকা স্তূপের শিখরের উপরে মনুষ্যমূর্তি আকাশপটস্থ চিত্রের ন্যায় দেখা যাচ্ছে, একজন মানুষের যেমনি মূর্তির মতো দেখা যাচ্ছে, এদিকে বসে আছে এখানে, আর চিত্রের ন্যায়, ঠিক আছে? আকাশপটস্থ মানে একদম আকাশের মতো উঁচা একজন মানুষ যেমন কেউ দাঁড়িয়ে আছে এখানে, ঠিক আছে? চিত্রের ন্যায় দেখা যাইতেছে। নবকুমার শিখরাসীন মনুষ্যের সমীপবর্তী হইলেন, তখন নবকুমার সেই যে শিখরাসীন মানুষ ছিল সেখানের সমীপবর্তী মানে সেদিকে এগিয়ে গেলেন স্থির সংকল্প করিয়া, তিনি মনে মনে সংকল্প করলেন যে অশিথিলীকৃত বেগে চলিবেন, মানে একদম থামাথামি নাই, তিনি এখানে যাবেন তো যাবেনই, এটা ডিসাইড করে ফেললেন, ঠিক আছে? পরিশেষে স্তূপারোহণ করিতে লাগিলেন, আর এরপর তিনি এই স্তূপ মানে এই যে বালুকা স্তূপ ছিল উপরের দিকে, এখানে বসেছিল যে মানুষটা, এখানে তিনি এগোতে লাগলেন। স্তূপারোহণ মানে স্তূপ আরোহণ মানে পাহাড়ে আরোহণ। তখন কিঞ্চিৎ শঙ্কা হইতে লাগিল, তখন মনে মনে আবার একদিকে শঙ্কা হচ্ছে, কিন্তু তথাপি অকম্পিত পদে বিনা ক্যাপে বিনা ভয়ে স্তূপারোহণ করিতে লাগিলেন, মানে স্তূপের উপরে আরোহণ করতে লাগলেন, উঠতে লাগলেন। আসীন ব্যক্তির সম্মুখবর্তী হইয়া যাহা 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 দেখিলেন তাহাতে রোমাঞ্চ হইল, মানে যখন তিনি এই বালুকা স্তূপের উপরে সেই মনুষ্য মূর্তির কাছে পৌঁছলেন, তখন তিনি যা যা দেখলেন তার মনে কিন্তু খুব ভয়, তার শরীরটা কাঁপছে, রোমাঞ্চ হইল, ঠিক আছে? শরীরটা কাঁপছে মানে ভয় পাচ্ছে এটা দেখে। তিষ্ঠিবেন কি প্রত্যাবর্তন করিবেন, মানে তিষ্ঠিবেন মানে তিনি এখানে ডিসাইড করছেন এখানে গিয়ে তিনি কি ঘুরে যাবেন, মানে তিষ্ঠিবেন ঘুরে যাবেন না, তিষ্ঠিবেন মানে তিনি কি সেখানে থাকবেন, না প্রত্যাবর্তন না ঘুরে যাবেন, এটা তিনি ডিসাইড করতে পারছেন না এখানে গিয়ে, কারণ তার শরীরটা কম্পিত রোমাঞ্চ, ঠিক আছে? তাহা স্থির করিতে পারিলেন না, তো তিনি স্থির করতে পারছেন না। এরপর দেখো কি, শিখরাসীন মনুষ্য নয়ন মুদ্রিত করিয়া, আর এই যে শিখরাসীন যে মনুষ্য তিনি দেখতে পেয়েছিলেন, যার আলোকের মতো জ্বলছিল, সেটা কি আছে, মানুষটা নয়ন মুদ্রিত করে মানে চোখটা নিভে, ঠিক আছে? চোখটা বন্ধ করে ধ্যান করতেছিল, সেই মানুষটা ধ্যান করছে। নবকুমারকে প্রথমে দেখিতে পাইল না, সেই মানুষটা প্রথমে নবকুমারকে কিন্তু দেখতে পাইল না, নবকুমার দেখিলেন, কিন্তু নবকুমার দেখছেন যে তার বয়ঃক্রম প্রায় 50 বছর হইবে। নবকুমার একটা দেখে আইডিয়া লাগালেন যে তার বয়স হয়তো প্রায় 50 বছরের ধারে কাছে হবে, ঠিক আছে? পরিধানে কোনো কার্পাস বস্ত্র আছে কিনা, হয়তো কপাসের কোনো বস্ত্র পরেছেন নাকি, ঠিক আছে? এরপরে তাহা লক্ষ্য হইল না, মানে তাহাও ভালোটিকে দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? কারণ এই যে আলোয় হয়তো দেখা যাচ্ছে না দীপ্তি আলোকে। কটিদেশ হইতে জানু পর্যন্ত, কটিদেশ মানে কোমর থেকে হাঁটু পর্যন্ত, জানু মানে হাঁটু পর্যন্ত, শার্দুল চর্মে মানে বাঘের চর্ম, বাঘ সিংহ এগুলার চর্মে, ঠিক আছে, আবৃত, এটা পরে রেখেছেন, ঠিক আছে? গলদেশে মানে গলার এলাকায়, গলায় রুদ্রাক্ষমালা, রুদ্রাক্ষমালা তোমরা জানোই, যে ভগবান শিবের থাকে রুদ্রাক্ষমালা। আয়ত মুখমণ্ডল, মুখমণ্ডল যা তার মুখের চেহারাটা একদম আয়ত আকারের, ঠিক আছে? একদম লম্বা সম্বা মুখটা, ঠিক আছে? শ্বশ্রু জটা পরিবেষ্টিত, মানে দাড়ি, ঠিক আছে? দাড়ি আছে, জটা আছে, সারা
মুখে, ঠিক আছে, মাথায়। সম্মুখে কাষ্ঠে অগ্নি জ্বলিতেছিল, সামনে, তার সামনে মানুষটার কাষ্ঠে মানে লাকড়ির আগুন জ্বলতেছিল, ঠিক আছে। সেই অগ্নির দীপ্তি লক্ষ্য করে নবকুমার সে স্থলে আসিতে পারিয়াছিলেন। আর নবকুমার সেখানে কেমনে পৌঁছলেন? তো সেই আগুনের আলোকটা দেখিয়েই, ঠিক আছে, এর মানে এই আগুনের আলোকটার দিকেই তিনি আগে ধাবমান হয়েছিলেন, তার পিছনে পিছনে গেছিলেন, ঠিক আছে। নবকুমার একটা বিরাট দুর্গন্ধ পাইতে লাগিলেন। তো সেখানে গিয়ে নবকুমার একটা বিরাট গন্ধ পাচ্ছেন একটা। ইহার আসন প্রতি দৃষ্টিপাত করিয়া তাহার কারণ অনুভূত করিতে পারেন। আর যখন এই গন্ধটা তখন পাচ্ছেন, তখন তিনি আসনের দিকে দেখলেন। মানুষ যেখানে বসেছিল সেই আসনের প্রতি দেখলেন। আসন মানে যেখানে বসে মানুষ। তো এই আসনের দিকে তার চোখটা যখন পড়লো তখন দেখলেন যে এই গন্ধটা কোথা থেকে আসছে। তো দেখো কেমনে গন্ধ, কিসের গন্ধ আমরা পড়বো। জটাধারী এক ছিন্ন শীর্ষ গলিত শবের উপর বসে আছে। এই মানুষটা কিসের উপর বসে আছে? সো জটাধারী মানুষটা যে একটা জটাধারী একটা মাথা আছে, ছিন্ন শীর্ষ মানে মাথা কাটা, কাটা মাথা, ঠিক আছে, গলিত শব, আর শবটা একদম পচা গলা, এর উপর বসে আছেন মানুষটা। আরো সভয়ে দেখিলেন যে সম্মুখে নরকোপাল রহিয়াছে। আরো দেখলেন তিনি একদম ডরে ডরে, ঠিক আছে, মনে ভয় আছে। নরকোপাল মানে মানুষের মাথা কাটা, ঠিক আছে, এটা আছে, যেরকম তান্ত্রিক বান্ত্রিক নেয় এরকম। তন্মধ্যে রক্তবর্ণ দ্রব্য পদার্থ বহিয়াছে। আর তার থেকে এই যে মাথাটা নিয়েছেন তার থেকে গলা কাটা মাথা, এটাকে রক্তবর্ণ, রক্ত বয়ে চলছে, ঠিক আছে। চতুর্দিকে স্থানে স্থানে অস্থি পড়িয়া রয়েছে, চতুর্দিকে হাড্ডি দেখতে পাচ্ছেন। এমনকি যুগাসীনের কণ্ঠস্থ রুদ্রাক্ষমালা মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অস্থিখণ্ড গঠিত হইয়াছে। এমনকি যে মানে ধ্যান মগ্নে যে ব্যক্তিটা ছিল, ঠিক আছে, তার কণ্ঠস্থ মানে গলায় যেটা রুদ্রাক্ষমালা, এটার মধ্যেও ছোট ছোট হাড্ডি, ঠিক আছে, অস্থিখণ্ড, হাড্ডির টুকরা রয়েছে, ঠিক আছে। নবকুমার মন্ত্রমুগ্ধ হইয়া রহিলেন, মন্ত্রমুগ্ধ একদম একেবারে হাক্কা বাক্কা হয়ে গেছেন একদম। তিনি মানে কি বলবো, রোমাঞ্চ, তার শরীরটা একদম, তিনি ভয় পাচ্ছেন, আর একদম মানে সাডেনলি তিনি ভাবটা কি কি যেন হয়ে গেল, যেটা কি আবার দেখতে পেলাম আমি। অগ্রসর হইবেন কিনা স্থান ত্যাগ করিবেন, কি স্থান ত্যাগ করবেন তা বুঝিতে পারিলেন না। এখন তিনি ডিসাইড করতে পারছেন না যে আরো এগিয়ে দেখবেন কি হচ্ছে কি না, না তিনি আহ সেটা ছেড়ে চলে যাবেন। তিনি কাপালিকদের কথা শ্রুত ছিলেন। তখন তার মনে কার কথা মনে পড়লো দেখো, কাপালিক। এখন কাপালিক বলতে অ্যাকচুয়ালি শৈব ধর্মে, ঠিক আছে, যেমনি ভগবান শিবের যারা ভক্ত থাকে, যারা তান্ত্রিক থাকে, তাদেরকে কাপালিক বলে। তারা ভগবানের যখন আরাধনা করে তখন এইরকম বেশভূষা পরে থাকে বা এরকম জায়গাতে, ঠিক আছে। তো ওই কাপালিকদের কথা শ্রুত হইল, ছিলেন মানে তিনি শুনেছিলেন। তো বুঝলেন যে এই ব্যক্তি কাপালিক, তখন তিনি মনে মনে আইডিয়া করলেন যে এটা নিশ্চয়ই কাপালিক এই ব্যক্তি হন। যখন নবকুমার উপনীত হইয়াছিলেন তখন কাপালিক মন্ত্র সাধনে বা জপে বা ধ্যানে মগ্ন ছিল। মানে যখন নবকুমার তার কাছে উপস্থিত হয়েছিলেন, ঠিক আছে, উপরে উঠে, তখন কাপালিক মন্ত্র সাধনে, মন্ত্র জপে মগ্ন ছিল। নবকুমারকে দেখিয়া ভ্রুক্ষেপ করিল না, আর নবকুমারকে দেখে সেই মানুষটা তার উপর ধ্যানও দিল না, ঠিক আছে। অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করলো, কস্তং মানে কে তুমি? নবকুমার কহিলেন ব্রাহ্মণ। নবকুমার কি পরিচয় দিল? বলল ব্রাহ্মণ। কাপালিক কহিল তিষ্ট, ঠিক আছে, মানে আমাকে তুমি অনুসরণ করো, মানে আমার পিছনে পিছনে আসো, আমাকে ফলো করো, ঠিক আছে। সো কাপালিক কি বললো? তিষ্ট। এই কহিয়া পূর্ব কার্যে নিযুক্ত হইল। এর ঠিক আছে, আচ্ছা, তিষ্ট শব্দের অর্থ কি তোমাদের বুকে নিশ্চয়ই এটা দেওয়া হবে। তিষ্ট মানে অপেক্ষা করো, হ্যাঁ অপেক্ষা করো বললো, পিছনে পিছনে চলে না, অপেক্ষা করো, ঠিক আছে। কাপালিক বললো তুমি অপেক্ষা করো। এই কহিয়া পূর্ব কার্যে নিযুক্ত হইল। এই বলিয়া কাপালিক আবার তার পূর্ব কার্যে মানে ধ্যান মগ্নে নিযুক্ত হইল। নবকুমার দাঁড়াইয়া রহিলেন, নবকুমার তার অপেক্ষা করলেন দাঁড়িয়ে। এরপর দেখো এই রূপে প্রহরার্ধ গত হইল, মানে এই রূপে অপেক্ষা করতে করতে প্রহরার্ধ মানে প্রহরের অর্ধক, দেখো প্রহর মানে 3 ঘন্টার সময়, আর প্রহরার্ধ মানে প্রহরের অর্ধেক, তো 1.5 ঘন্টা, মানে এরকম প্রায় 1.5 ঘন্টা সময়টা গেল, ঠিক আছে, 1.5 ঘন্টা গেল। পরিশেষে এরপর কাপালিক গাত্রোত্থান করিয়া, তখন কাপালিক তার আগের অবস্থান থেকে মানে ধ্যানমগ্ন থেকে উঠে, ঠিক আছে, ভেঙে তার ধ্যানভঙ্গটা ভেঙে নবকুমারকে পূর্ববৎ সংস্কৃতে কহিল, আবার তাকে সংস্কৃত ভাষায় বলল যে মমানুসার। এখন মমানুসারের অর্থ আমি যেটা তোমাকে একটু আগে বলতেছিলাম যে আমাকে অনুসরণ করো, কাপালিক বলছে যে আমার পিছনে পিছনে আসো, ফলো মি, এটা বললো তাকে, ঠিক আছে। ইহা নিশ্চিত বলা যাইতে পারে যে অন্য সময় নবকুমার কদাপি ইহার সঙ্গে হইতেন না। অবভিয়াসলি এরকম পরিস্থিতি যদি না থাকতো তো কেউ কেউ এরকম মানুষকে বললে আর পিছিয়ে পিছিয়ে যাবে নাকি? না, যাবে না। তো এখন পরিস্থিতিগত নবকুমার তার পিছনে যাচ্ছেন, কারণ কারো উপায় নেই, জঙ্গলের মধ্যে আর কার কিছু পাচ্ছেন না, তো নিশ্চয়ই যেতেই হবে, নাহলে তো এমনিও মারাই যাবেন তান। তো এর জন্য তিনি শঙ্কিত হয়ে ভয়েও তিনি যাচ্ছেন। তো এটাই বলছে যে ইহা নিশ্চিত বলা যেতে পারে যে অন্য সময় নবকুমার কদাপি ইহার সঙ্গে যাইতেন না। কিন্তু এক্ষণে ক্ষুধা তৃষ্ণায় প্রাণ কণ্ঠাগত, কিন্তু এখন তো তার ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, মারা যাবার পরিস্থিতি, তো যেতেই হবে। অতএব কহিলেন প্রভুর যেমন আজ্ঞা, তিনি বললেন যে যেমন আপনার আজ্ঞা, কিন্তু আমি ক্ষুধা তৃষ্ণায় বড় কাতর, আমি বড় কষ্ট পাচ্ছি ক্ষুধায় তৃষ্ণায়। কোথায় গেলে আহার্য সামগ্রী পাইব অনুমতি করুন, কোথায় গিয়ে আমার খাবার, ঠিক আছে, সামগ্রী পাবো, এটা আপনি বলুন। কাপালিক কহিল
ভৈরবী প্রেরিত হসি মমানুসার পরিতোষং তে ভবিষ্যতি, এটা সংস্কৃত ওয়ার্ড। বলছেন ভৈরবী তো প্রহিতসি, মানে তুমি হচ্ছ ভৈরবীর দ্বারা পাঠানো একজন সেবক, তো তুমি আমাকে অনুসরণ করো। এই কথাটা কাপালিক বলছেন নবকুমার এর জন্য, যে নবকুমার তুমি হচ্ছ ভৈরবীর দ্বারা প্রেরণ করা পাঠানো একজন মানুষ, ঠিক আছে, ওনারই তুমি চেলা চামুন্ডা, হয়তো তোমাকে উনি পাঠিয়েছেন, তো তুমি আমাকে ফলো করো মানুষার পরিতোষংতে ভবিষ্যতে, তোমাকে পানীয় যেটা পাওয়ার তোমাকে এটা ভবিষ্যতে নিশ্চয়ই পাবে, ঠিক আছে, তুমি এটা বলছেন। তো নবকুমার কাপালিকের অনুগামী হইলেন, মানে তার পিছনে পিছনে গেলেন। উভয়ে অনেক পথ বাহিত করিলেন, অনেক রাস্তা অনেক দূর পার হয়ে গেছেন দুজন। পথের মধ্যে কেহ কোনো কথা কহিল না, কেউ আর কিছু কথা বলছে না। পরিশেষে এক পর্ণকুটির প্রাপ্ত হইল। এরপর তারা একটা পাতার একটা কুটির, ছোট মোটো ঘর, পাতা উতা দিয়ে যেটা নির্মিত থাকে এরকম কুটির হইল, ঠিক আছে, ঘর। কাপালিক প্রথমে প্রবেশ করে নবকুমারকে প্রবেশ করিতে অনুমতি করিল। তো কাপালিক প্রবেশ করে নবকুমারকে বলল তুমি এখানে আসো, এবং নবকুমারকে অবোধগম্য কোনো উপায় এক কষ্ট কাষ্টে অগ্নি জ্বালিত করলো। সেখানে নবকুমারকে বসিয়ে কাপালিক কি করলো, কোনো উপায়ে এক টুকরা কাষ্ঠ লাকড়ির টুকরা জ্বালিয়ে তাকে এটাতে আগুন লাগিয়ে, ঠিক আছে, যাতে রুমটা অন্ধকার না হয়, এই মানে তোমার এই পর্ণকুটিরে, তো এইটা ব্যবস্থা করলো। নবকুমার তদালুকে দেখিলেন, মানে সেই আলোকে, তদালুকে মানে সেই আলোকে, নবকুমার সেই আলোকে দেখলেন যে ওই কুটির সর্বাংশে কিয়া পাতায় রচিত। তো কুটিরটা কিসে ছিল এটা মনে রাখবে, কিয়া পাতায়। এখানে প্রশ্ন আসে এখানে যে কুটিরটার কিভাবে দেখতে ছিল, তো কিয়া পাতা দিয়ে রচিত ছিল। তন্মধ্যে মানে সেটার মধ্যে এই কুটিরের মধ্যে কয়েকখানা ব্যাঘ্র চর্ম, কয়টি বাঘের চামড়া ছিল, ঠিক আছে, চামড়া ছিল বাঘের, এক কলস জল আছে, আর কিছু ফলমূল আছে। তো এইগুলা ছিল কুটিরে, মনে রাখবে পর্ণকুটিরে কি কি ছিল। কাপালিক অগ্নি জ্বালিত করিয়া কহিল, অগ্নিটা জ্বালিয়া কাপালিক বলল, ফলমূল যা আছে আত্মসাৎ করিতে পারো, মানে তুমি খেতে পারো যদি ইচ্ছা হয়, ফলমূল যেগুলো আছে। পত্রপাত্র রচনা করিয়া, পর্ণপাত্র মানে ওই যে পাতাগুলা দিয়ে তুমি পাত্র একটা বানাও। পাত্র মানে যেটার মধ্যে আমরা রেখে জল খাই, ভাত খাই, এগুলা পাত্র, ঠিক আছে। তো পর্ণপাত্র রচনা করিয়া এটা বানাইয়া তুমি কল সজল পান করো, মানে কল দ্বারা জল ঢেলে তুমি পান করতে পারো। ব্যাঘ্র চামড়া আছে, বাঘের চামড়া আছে। অভিরুচি হইলে, যদি ইচ্ছা হয় তোমার, অভিরুচি মানে ইচ্ছা হইলে শয়ন করে ঘুমাতে পারো। নির্বিঘ্নে, কোনো ডরার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। নির্বিঘ্নে তিষ্ট, তুমি অপেক্ষা করো বিনা ভয়ে, ঠিক আছে, তিষ্ট মানে অপেক্ষা করা। ব্যাঘ্রের ভয় করিও না, বাঘের ভয় তোমার করার প্রয়োজন নাই। সময়ান্তরে মানে সময়ের অন্তরে, মানে একটু পরে, মানে কিছু সময় পরে আমার সহিত সাক্ষাৎ হইবে। যে পর্যন্ত সাক্ষাৎ না হয় সে পর্যন্ত কুটির ত্যাগ করি না, যখন পর্যন্ত আমার সঙ্গে দেখা না হয় তুমি কিন্তু কুটির ত্যাগ করতে পারবে না, করিও না। এটা কে বললো, কাপালিক বললো নবকুমারকে। এখন দেখো, এই বলিয়া কাপালিক প্রস্থান করিল, এই বলে কাপালিক সেখান থেকে উঠে চলে গেল। নবকুমার সেই সামান্য ফলমূল আহার করিয়া এবং সেই ঈষতিক্ত জল পান করিয়া পরম পরিতোষ লাভ করিলেন। তো নবকুমার সেই সামান্য যেটা ফলমূল ছিল সেটা আহার করিয়া, আর সেই এই যে জলটা যেটা নবকুমার মানে কাপালিক দিয়েছিল তাকে, সেই জলটাই পান করিয়া খুব সন্তুষ্টি লাভ করলো। পরে ব্যগ্র চর্মে শয়ন করিলেন, পরে সেই বাঘের চামড়ায় ঘুমালেনও। সমস্ত দিবসজনিত সারাদিন যেহেতু তার ক্লেশ হেতু, মানে খুব তিনি কষ্ট পেয়েছিলেন, হেরান হয়েছিলেন, শীঘ্রই নিদ্রাভিভূত হইলেন। শীঘ্রই খুব তাড়াতাড়ি তিনি শুয়েও গেলেন, ঠিক আছে। দেখো এরপরে নেক্সট প্যারাগ্রাফটা আমরা পড়বো। রাতে নবকুমার সহজেই বাটি গমনের উপায় করিতে ব্যস্ত হইলেন, মানে বাটি মানে ঘরে, ঠিক আছে, গৃহে। সকালে জলদি উঠে তিনি সহজেই সকালে কিভাবে তিনি আহ, ঘরে আবার ফিরে যাবেন সেটার উপায় করতে লাগলেন। বিশেষ এ কাপালিকের সান্নিধ্য কোনো ক্রমে শ্রেয়স্কর বলিয়া রোধ হইল না। আবার তিনি ঘরে তো ফিরে যাবেন এটা তিনি চিন্তা করছেন, কিন্তু এটাও মনে করছেন যে আমি তো এই জঙ্গল থেকে কাপালিকের সাহায্য নিতে হবে, আর এই কাপালিকের সান্নিধ্য মানে কাপালিকের সঙ্গী যেটা, সঙ্গটা যেটা, এটা কিন্তু আমার মতে কোনো মতে এটা মানে বেটার হবে না, ভালো হবে না আমার জন্য, ঠিক আছে, এটাই শ্রেয়স্কর, মানে আমার জন্য এটা ভালো হবে না। তো দেখো, কিন্তু আপাতত এ পথহীন বনমধ্য হইতে কি প্রকারে নিষ্ক্রান্ত হইবেন, কিন্তু বর্তমানে তো এই জঙ্গল থেকে বার হতে হবে, তো এর জন্য কিভাবে এখান থেকে নিষ্ক্রান্ত মানে বার হবেন, কি প্রকারে বা পথ চিনিয়া বাটি যাইবেন, কেমনে আর তিনি নিজের থেকে পথ চিনে আর ঘর থেকে বের হবেন, মানে এখান থেকে জঙ্গল থেকে বের হয়ে যাবেন ঘরে। কাপালিক অবশ্য পথ জানে। হ্যাঁ, তিনি মনে মনে ভাবছেন যে কাপালিক নিশ্চয়ই পথ তো জানে, জিজ্ঞাসিলে কি বলিয়া দিবে না, কি তারে কি জিজ্ঞাসা করলে ওকে বলবে না পথটা, এটা কোশ্চেন করছেন তিনি। বিশেষ যত দূর দেখা দিয়ে গিয়াছে ততদূর কাপালিক তাহার প্রতি কোনো শঙ্কাসূচক আচরণ করে নাই। এখন তিনি নবকুমার বলছেন যে যতদূর আমি কাপালিকের সঙ্গে আছি অতদিন থেকে বা এতটা সময়, তো তার মধ্যে কোনো এরকম ডাউটফুল তো তার মধ্যে হয় নাই আচরণটিতে, যে এরকম কিছু আমাকে উল্টাপুল্টা বলবে ঘর যদি তাকে জিজ্ঞেস করি, তো এটাই বলছেন, শঙ্কাসূচক আচরণ করে নাই।
কেনই বা তবে তিনি ভীত হন? তবে আমার ডরাবার আর কি, ভয় পাওয়ার কি? চলো ওকে জিজ্ঞেস করা যাক। তো দেখো বলছে, এদিকে কাপালিক তাহার পুনঃসাক্ষাৎ পর্যন্ত কুটির ত্যাগ করিতে নিষেধ করিয়াছে। কাপালিক তাকে বলে গেছিল তুমি কুটিরে থাকবে, সেই পর্ণকুটিরে, যখন পর্যন্ত আমি ফিরে না আসি। তাহার অবাধ্য হইলে বরং তাহার রসদপতির সম্ভাবনা। আর তিনি বলছেন, আরো ভাবছেন মনে মনে, যদি আমি কপালিকের আজ্ঞা যেটা দিয়েছে, বলে গেছে, সেটা যদি অবাধ্য করি, মানে এটা যদি না মানি, বরং তাহার রোষাপতিত, তো আমাকে হয়তো তার ক্রোধের সম্মুখীন করতে হবে আরো। নবকুমার শ্রুত ছিলেন যে, নবকুমার এই কথাটা আগে থেকে শুনেছিলেন কাপালিকদের বিষয়ে, যে কাপালিকেরা মন্ত্র বলে অসাধ্য সাধনে সক্ষম, মানে যেটা সম্ভব নয় সেটাও তারা মন্ত্র দিয়ে সক্ষম করতে পারে, ঠিক আছে, পসিবল করতে পারে। এ কারণে তাহার অবাধ্য হওয়া অনুচিত। এর জন্য তার কথাটা যদি আমি না মানি তো এটা অনুচিত হবে, উচিত হবে না, ইত্যাদি বিবেচনা করিয়া নবকুমার আপাতত কুটির মধ্যেই অবস্থান করিয়া স্থির করিলেন। তো এইগুলা জিনিস ভেবে তিনি চিন্তা চর্চা করে কুটিরের মধ্যেই থাকলেন। এখন দেখো, কিন্তু ক্রমে বেলা অপরাহ্ন হইয়া আসিল, কিন্তু ধীরে ধীরে মানে সন্ধ্যাবেলার সময় হয়ে আসছে, ঠিক আছে, বিকালবেলা দুপুরবেলা শেষ হয়ে সন্ধ্যাবেলা সময় আসছে। তথাপি কাপালিক প্রত্যাগমন করিল না, এখনো প্রত্যাগমন মানে ঘুরে ফিরে আসে নাই কাপালিক সেই কুটিরে। পূর্বদিনের উপবাস, একদিন আগের থেকেই উপবাস করছেন নবকুমার, ঐদ্য এই পর্যন্ত অনশন, এখন পর্যন্ত জলও পান করেননি, খানও কিচ্ছু। ইহাতে ক্ষুধা প্রবল হইয়া উঠিল, ওনার খুব খিদে পেল। কুটির মধ্যে যে অল্প পরিমাণ ফলমূল ছিল তাহা পূর্ব রাত্রেই ভুক্ত হইয়াছিলেন, তো একদিন আগে রাত্রেই সবকিছু খেয়ে নিয়েছেন, যেগুলা সামান্য জল, ঠিক আছে, ঈশ্বরসত্ব জল আমরা পড়েছিলাম না, এগুলো দিয়েছিল। এখনই কুটির ত্যাগ করিয়া ফলামূলান্বেষণ না করিলে ক্ষুধায় প্রাণ হয়। এখন ফলামূলান্বেষণ মানে ফলমূল খোঁজা, ঠিক আছে, নেশন মানে ফলমূল খোঁজা। তো এখানে যদি কুটির ত্যাগ না করে আমি ফলমূল না খুঁজি, সন্ধান না করি, তবে ক্ষুধায় প্রাণ যায়, আমি এমনি মরবো। অল্প বেলা থাকিতে ক্ষুধার পীড়ন নবকুমার ফলনেশনে বাহির হইলেন। তখন তিনি, অল্প বেলা ছিল মানে সন্ধ্যা হয় নাই, এর আগে তিনি বের হয়ে গেছেন ফলমূলের সন্ধান করতে জঙ্গলে। নবকুমার ফলান্বেষণের নিকটস্থ বালুকাস্তূপ সকলের চারিদিকে পরিভ্রমণ করিতে লাগিলেন। তো যেগুলা বালুকাস্তূপ ছিল, এই যে বালুকাস্তূপ পেয়েছিলাম যে উঁচু নিচু, এইগুলোর ঠিক আছে, নিকটস্থ তার সামনে সামনে তিনি চারিদিকে ভ্রমণ করতে লাগলেন, ঘুরতে লাগলেন, খোঁজার জন্য সন্ধান করতে লাগলেন। যে দুই একটা গাছ বালুকায় জন্মিয়া থাকে, এই বালুকাগুলিতে যে দুই একটা গাছ পাওয়া যেত, তার ফলাস্বাদন করে দেখিলেন যে এক বৃক্ষের ফল বাদামের ন্যায় অতি সুস্বাদু। তোকে এই ফলগুলা খেয়ে খুব ভালো লাগলো, একদম বাদামের মতো একদম স্বাদ, ঠিক আছে। তদ্বারা ক্ষুধা নিবৃত্তি করিলেন। তো সেইগুলি দ্বারাই তিনি নিজের ক্ষুধাটা মিটালেন। কথিত বালুকাস্তূপ শ্রেণী প্রস্থে অতি অল্প, অতএব নবকুমার অল্পকাল ভ্রমণ করিয়া তাহা পার হইলেন। এখন বালুকা স্তূপ শ্রেণী যেটা ছিল, এটার প্রস্থ যেটা ছিল মানে চাওড়া যেটা ছিল, এটা বেশি চওড়া ছিল না, অতি অল্প কম চওড়া ছিল। তো আরামসে নবকুমার কি করলেন, নবকুমার অল্পকাল ভ্রমণ করে এই বালুকার চারদিকে চারদিকে ঘুরলেন, ঠিক আছে, চারদিকে ঘুরলেন, এই বালুকার যে ছিল এর চতুর্দিকে ঘুরলেন, যাত্রা করলেন ফলের সন্ধানে। এরপর কি করলেন, তাহা পার হইলেন, এটা পার হয়ে গেলেন। এখন কই গেলেন দেখো, তৎপরে এরপর বালুকাবিহীন নিবিড় বনমধ্যে পড়িলেন। এরপরে বালুকাবিহীন যেটা বালুকা স্তর ছিল, এটা ছেড়ে তিনি একটা ঘন অরণ্যে গিয়ে পড়লেন, জঙ্গলে গিয়ে পড়লেন। দেখো কি হলো, তাহার ক্ষণকাল জন্য অপূর্ব পরিচিতি বনমধ্যে ভ্রমণ করিয়াছেন। হুম তাহার জানেন যে তাহারা জানেন যে পথহীন বনমধ্যে ক্ষণমধ্যে পথভ্রান্তি জন্মে। সো যাহারা ক্ষণকাল জন্য অপূর্ব পরিচিত বনমধ্যে ভ্রমণ করেছেন, এর মানে এখানে বলা হচ্ছে যে যারা এমন এই পরিস্থিতির মধ্যে পড়েছে, যে এই অপূর্ব, যারা চেনা জানা নাই এমন জঙ্গলে যখন ভ্রমণ করেছে যারা, তারা জানে এই কথা যে পথহীন বনমধ্যে, মানে যেখানে কোনো মানুষ নাই, এই বনে ক্ষণমধ্যেই পথভ্রান্তি জন্মে, মানে রাস্তাঘাট মানুষ ভুলে যেতে পারে এইগুলা জঙ্গলে, ঠিক আছে। তো নবকুমারের তাহাই ঘটলো, আর নবকুমারও সঙ্গে সেই ঘটনাটাই ঘটলো, তিনি রাস্তা ভুলে গেলেন। যখন এই বালুকারাশি এই স্তূপ শ্রেণী থেকে গিয়ে তিনি আগে গিয়ে এই যে নিবিড় বনের মধ্যে গেলেন, তখন ঘন বনের মধ্যে গেলেন। কিছু দূর আসিয়া আশ্রম কোন পথে আসিয়া রাখিয়া আসিছেন তাহা স্থির করিতে পারিলেন না। তো তিনি আশ্রমের রাস্তাটা ভুলে গেলেন, সেখানে গিয়ে গম্ভীর জলকল্লোল তাহার কর্ণ মধ্যে প্রবেশ করিল, আর এই ঘন জঙ্গলে গিয়ে তিনি জলের শব্দ শুনতে পাচ্ছেন, ঠিক আছে। তো তিনি বুঝলেন যে এই সাগর গর্জন, তো তিনি বুঝলেন যে এটা সাগরেরই গর্জন, সাগরেরই জলের কোলাহল, ঠিক আছে, শব্দ। ক্ষণকাল পরে অকস্মাৎ বনমধ্য হইতে বহির্গত হইয়া দেখিলেন যে সম্মুখে সমুদ্র। তো তিনি বন থেকে একটু বের হয়ে আসলেন, একটু পরে তো দেখলেন এখানে গভীর সমুদ্র দেখা যাচ্ছে আগে, ঠিক আছে, সামনে। তো দেখো, স- অনন্ত বিস্তার নীলাম্বু মণ্ডল মানে একদম গম্ভীর নীল আকার, মানে এই সমুদ্রের কথাই, সমুদ্রের জলের কথা সম্মুখে দেখিয়া উৎকটানন্দে, মানে একদম আনন্দ শরীরে তার একটা ভরে গেল, হৃদয় পরিপ্লুত, তিনি খুব খুশি হয়ে গেলেন এই সমুদ্র দর্শন থেকে। তিনি বুঝলেন না এখানে তো রাস্তা আছে, মানে এখানে তো আমি ছেড়ে গেছিলাম, আবার ঘুরে আসলাম এটা। তো সিকতাময় তটে গিয়া উপবেশন করলেন, তো সেই বালুকাময় তটে গিয়া তিনি আবার গিয়ে একটু উপবেশন মানে এখানে গিয়া বসলেন, আরাম করলেন, ঠিক আছে। ফেনিল নীল অনন্ত সমুদ্র, মানে ওই যে যেরকম সমুদ্রে যখন ঢেউ পড়ে তখন ফেনা হয় না সমুদ্রে, তো ওই ফেনাটাই বলছেন, ফেনিল নীল অনন্ত সমুদ্র। চতুর্দিকে ফেনা আর নীল সমুদ্র চারদিকে, উভয় পার্শ্বে যতদূর চক্ষু যায়, যতদূর তিনি দেখতে পাচ্ছেন,
চারদিকে, উভয় দিকে, দুই দিকে, ততদূর পর্যন্ত তরঙ্গ বক্ষ প্রক্ষিপ্ত ফেনার রেখা, মানে সমুদ্রই সমুদ্র, স্তূপীকৃত বিমল কুসুমা কুসুম দাম গ্রথিত মালার ন্যায় যে ধবল ফেনা রেখা হেমকান্ত সৈকতে ন্যস্ত হইয়াছে, মানে ওই সমুদ্রের বর্ণনা করছেন, চতুর্দিকে সমুদ্রটায় ফেনা ফেনা, ঠিক আছে। কানন কুন্তলা ধরনের উপযুক্ত অলকা ভরণ, ঠিক আছে, মানে অলকা ভরণ মানে যেমন কোনো গয়না, গয়না ওয়না পড়ে না মানুষ, না তখন কিরকম লাগে, স্পেশালি মেয়েরা যখন গয়না ওয়না কিছু পড়ে নাই, ঠিক আছে, মালা গয়না কিছু নেই, তো এরকম সমুদ্রই সমুদ্র চারদিকে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, ঠিক আছে। নীল জল মণ্ডল মধ্যে সহস্র স্নানেও আহ সফেন তরঙ্গভঙ্গ হইতেছিল, মানে তিনি এখানে যিনি নীল জলমণ্ডল মানে সমুদ্রের কথা বলছেন, সহস্র স্নানেও মানে হাজার বার, হাজার স্থানেও, ঠিক আছে, স্নান না এটা স্থানেও, সহস্র মানে হাজার, হাজার স্থানে মানে এদিক ওদিক যেখানে দেখছেন তিনি, সফেন তরঙ্গ ভঙ্গ হইতেছিল, চতুর্দিকে সমুদ্রের তরঙ্গ ঢেউ, যদি কখন এমাত্র প্রচণ্ড বায়ু বহন সম্ভব হয় যে তাহার বেগে নক্ষত্রমালা সহস্রে সহস্রে স্থানচ্যুত হইয়া নীলাম্বরে আন্দোলিত হইতে থাকে, তবেই সে সাগর তরঙ্গ ক্ষেপের স্বরূপ দৃষ্টি হইতে পারে, ঠিক আছে। মানে এখানে বর্ণনা করছেন এই নিজের মনের আবেগটার, ঠিক আছে, যে যদি নক্ষত্রমালা মানে উপরের যেটা আকাশে যেটা চন্দ্র নক্ষত্র আছে তারা আছে, এগুলো যদি স্থানচ্যুত তাদের জায়গা থেকে সরে যায়, নীলাম্বরে আন্দোলিত হতে থাকে, আর সমুদ্রের মধ্যে তারা যদি উদ্বেলিত হতে থাকে, আন্দোলন করতে থাকে, মানে সমুদ্রে পড়ে তারা ঢেউ খাতে থাকে, তবেও সে সাগর তরঙ্গ ক্ষেপের স্বরূপ দৃষ্ট হইতে পারে, তখনই সেই তরঙ্গে, সমুদ্রের তরঙ্গের যেটা কল্পনাটা তিনি করতে পারবেন, ঠিক আছে, বা দেখতে পারবেন। এ সময় অন্তগামী দিনমণির মৃদুল কিরণে নীল জলের একাংশ দ্রবীভূত সুবর্ণের ন্যায় জ্বলিতেছিল। তো এটা এমন ইম্পর্টেন্ট নাই তোমার জন্য, তবে বুঝে নাও, এই সময় অন্তগামী দিনমণির মানে একদম দিনটা শেষ হয়ে যাচ্ছে, মানে অন্ধকার হতে চলেছে, অন্তগামী দিনমণি মানে সূর্যর, ঠিক আছে, দিনমণি মানে সূর্য যখন অস্ত হতে চলেছে, মৃদুল কিরণে তার এই যে কিরণ যখন অস্ত হওয়ার সময় নীল জলের একাংশ দ্রবীভূত সুবর্ণের ন্যায় জ্বলিতেছিল, তখন এটা যেমনে সুবর্ণর মতো জ্বলছে, ঠিক আছে, আগুনের মতো যেমন জ্বলছে। অনতি দূরে, একটু দূরে কোনো ইউরোপীয় বণিক জাতির সমুদ্রপথ, মানে কোনো ইউরোপিয়ান যেমনে মানুষ এখানে সমুদ্রের মধ্যে যাত্রা করছে, সমুদ্র, ঠিক আছে, সমুদ্রের মধ্যে জাহাজ নিয়ে শ্বেতপক্ষ বিস্তার করিয়া একদম পাখির মতো যেমনি এটা উড়ছে, এরকম বোঝা যাচ্ছে সমুদ্রে, কারণ দূর অনেক, ঠিক আছে, তিনি দেখতে পাচ্ছেন। বৃহৎ পক্ষীর ন্যায় জলহৃদয় উড়িতেছিল, যেমনি পাখির ন্যায় এটা উড়ছে উপর দিকে, কারণ ঢেউ খাচ্ছে সমুদ্রের, তো এটার মধ্যে উঁচু নিচু হচ্ছে, উপরে তিনি দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে, এটাই বলছেন, তিনি ব্যাখ্যা করছেন। কতক্ষণ যে নবকুমার তীরে বসিয়া অনন্য মনে জলাধি শোভা দৃষ্টি করিতে লাগিলেন, অনেক সময় তিনি এই এক মনে এই জলধি শোভা মানে এই জলের যেটা নাজারা তিনি দেখছেন এটা দেখতে থাকলেন। তদ্বিষয়ে এরপর তৎকালে তিনি পরিমাণ রোদরহিত, এরপরে উম তিনি কি করলেন, তিনি বুঝলেন যে এই সমুদ্রের তো আর সীমাবদ্ধতা নেই, আমি এখানে বেশি সময় বসলে হবে না। দেখো তিনি পরে একেবারে প্রদূষ তিমির আসিয়া কাল জলের উপর বসিল, মানে একদম দিনের শেষ বেলা, সন্ধ্যাবেলা হয়ে আসলো, ঠিক আছে, তখন নবকুমারের চেতনা হইল, তখন নবকুমার আবার মনে তার এই জিনিসটা আসলো যে আমাকে তো এখান থেকে যেতে হবে, ঠিক আছে, চেতনা জাগলো যে আশ্রম সন্ধান করে লইতে হইবে, এখন তো আমাকে আশ্রম পুনরায় যেতে হবে, যেখান থেকে আমি এসেছি এখানে। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গাত্রোত্থান করিলেন, তো এখানে তিনি একটু দীর্ঘ নিঃশ্বাস নিলেন, মানে জুড়ে শ্বাস নিয়ে বললেন এখন তো আমাকে এখানে যেতে হবে, ঠিক আছে, তো তিনি গাত্রোত্থান মানে তিনি যে অলসতাটা যেটা ছিল বা উদাসীনতা যেটা ছিল এটা ত্যাগ করলেন, ঠিক আছে, মানে এই যে শোয়া অবস্থা থেকে তিনি জেগে উঠলেন যে এখান থেকে যেতে হবে। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন কেন তা বলিতে পারি না, এখন কিসের জন্য তিনি দীর্ঘ নিঃশ্বাস করলেন এটা বলতে পারছেন না নিজেই, তখন তাহার মনে কোনো ভূতপূর্ব সুখের উদয় হইতেছিল। এর আগে তিনি ওই যে সমুদ্রের নাজারাটা দেখে, এই দৃশ্যটা দেখে তিনি খুব খুশি হচ্ছিলেন, তো এর জন্য তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তাহা কে বলিবে, সো এটার আর কে এটার পরিচয় করিয়ে দিবে। তো গাত্রোত্থান করিয়া সমুদ্রের দিকে পশ্চাৎ করিলেন, মানে এখান থেকে উঠে তিনি সমুদ্রের দিকে আবার ফিরে গেলেন। ফিরিবা মাত্র দেখিলেন অপূর্ব মূর্তি, তো এখানে কি দেখতে পেলেন সমুদ্র তীরে, তিনি দেখতে পেলেন একটা অপূর্ব মূর্তি, একটা আশ্চর্য একটা মূর্তির মতো কিছু, ঠিক আছে। তো এর আগে আমরা দেখেছিলাম যে কাপালিককেও মূর্তি বলে তিনি সম্বোধন করেছিলেন, তো এখানে আরেকটা মূর্তি দেখেছেন, এখন এটা কে আমরা জানি না, আগে পর্ব তো বুঝবো। সেই গম্ভীর নাদি বারিধি তীরে, মানে সেই গভীর এই সমুদ্র তীরে, বারিধি মানে সমুদ্র তীরে, সৈকত ভূমে এই যে বালুযুক্ত ভূমে, ঠিক আছে, বালুতটে অস্পষ্ট সন্ধ্যা লোকে, একদম স্পষ্ট নয়, সন্ধ্যার বেলা দাঁড়াইয়া অপূর্ব রমণী মূর্তি, একটা মহিলার মূর্তি দেখতে পাচ্ছেন, রমণী মানে একজন মহিলা। কেশভার আবেনি সম্বন্ধ, মানে এই মহিলাটার রূপরেখার বর্ণনা করা হয়েছে যে কেশভার একদম চুল তার ভর্তি, আবেনি সম্বন্ধ মানে আবেনি সম্বন্ধ মানে যেরকম কেশ যখন চুল, মেয়ে মানুষরা, ঠিক আছে, চুল যখন এরকম বাঁধে ঘন ঘন চুল থাকে, তো ওইটাই বলছে আবেনি সম্বন্ধ, ঠিক আছে, চুলের খোপা বা জটা সংসর্পিত, ঠিক আছে, এটা মানে
একদম জড়াইয়া আছে চুলের খোপাগুলা, ঠিক আছে। রাশিকৃত আগুল ফলম্বিত, কেশভার, একদম কেশভারটা যেমনে আগুল ফলম্বিত আছে, ঠিক আছে। এটা একটা কঠিন টার্ম আছে, এটা এক্স্যাক্টলি ওয়ার্ডটা আমি এখন পাচ্ছি না, তোমরা যদি জানো তো কমেন্ট করবে। কেশভার একদম চুলের মানে ন্যায়, এটা তার রূপরেখাটা বর্ণনা করছেন। তদগ্রে আহ কি আছে তদগ্রে, দেহরত্ন যেন। আর আগের দিকে, তদগ্রে মানে সামনের দিকে, এটা পিছন দিকের কি ছিল, এরকম ছিল, চুলে কেশে ছিল পা পর্যন্ত। আচ্ছা, আগুল ফলম্বিত মানে পা পর্যন্ত, পা থেকে মানে মাথার থেকে পা পর্যন্ত, ঠিক আছে, খালি কেশই কেশ, এটাই বলছে কেশভার। তদগ্র দেহরত্ন, আর সামনের দিকের যেটা দেহরত্ন, দেহরত্ন মানে একদম সোনার মতো দেহটা দেখতে, যেন চিত্রপটের উপর দেখা দিচ্ছে, যেমন ক্যানভাসের উপর দেখা দিচ্ছে, ক্যানভাসের উপর মানুষ থাকে না চিত্র অঙ্কন করে, ঠিক আছে, ওইটার মতো দেখা দিচ্ছে। অলঙ্কা বলির প্রাচুর্যে মুখমণ্ডল সম্পূর্ণরূপে প্রকাশ হইতেছিল না, মানে অলকা বলির, ঠিক আছে। তো কি বলছে, অলকা বলির প্রাচুর্যে মুখমণ্ডল সম্পূর্ণরূপে প্রকাশ হইতেছিল না, মানে আলো একটা, ঠিক আছে, দীপ্তিমান আলো, তথাপি মেঘবিচ্ছেদ নিঃসৃত চন্দ্ররশ্মির ন্যায় প্রতীত হইতেছিল, একদম চন্দ্র যেমনে মেঘের, মেঘ থেকে, ঠিক আছে, মেঘ যখন মেঘের ভিতর দিয়ে ফাঁকের মধ্য দিয়ে যখন চন্দ্র যেভাবে দেখা যায়, এরকম এই রমণীটাকে মনে হচ্ছিল। বিশাল লুচনে, বড় বড় চোখে, কটাক্ষ অতি স্থির, তো বড় বড় চোখে এই রমণীটা আহ মানে লুকিয়ে লুকিয়ে বা আর চোখে তাকে দেখছিল, ঠিক আছে। ওইটাই কটাক্ষ মানে আর চোখে দেখা, লুকিয়ে লুকিয়ে দেখা কাউকে। অতি স্থির, অতি স্নিগ্ধ, অতি গম্ভীর, একদম গভীর, ঠিক আছে, অথচ জ্যোতির্ময়, খুব সুন্দর, একদম আলোয় যেরকম চন্দ্র থাকে এরকম। সে কটাক্ষ এই সাগর হৃদয়ে ক্রীড়াশীল চন্দ্র লিখন কিরণ লেখার ন্যায় স্নিগ্ধ জল দীপ্তি পাইতেছিল। তো সেই সমুদ্র জলের মধ্যে যেরকম আলোকে, চন্দ্রর আলো যেরকম আভা একটা দেয়, এরকম সেই রমণীটার বর্ণনা করছেন তিনি। কেশ রাশিতে স্কন্ধদেশ ও বাহুযুগল আচ্ছন্ন করিয়াছিল, মানে এই যে যতটা ঘন কেশ আছে, ঠিক আছে, এই কেশে কি হচ্ছে, স্কন্ধদেশ মানে এই যে ঘাড় বা গলা থেকে শুরু করে বাহুযুগল, বাহুযুগল মানে দুটা হাত পর্যন্ত আচ্ছন্ন করেছিল, মানে ভরে রেখেছিল পুরো একদম, অনেক কেশেই কেশ, ঠিক আছে। স্কন্ধদেশ একেবারে অদৃশ্য, মানে কাঁধ আর তার ঘাড়টা দেখা যাচ্ছে না। বাহুযুগলের বিমলশ্রী কিছু কিছু দেখা যেতেছিল, মানে বাহুটা মানে হাতের যে দুই হাতের থুড়া থুড়া এটা দেখা যেতেছিল, ঠিক আছে। বিমলশ্রী মানে সুন্দর নাজারা, যেটা সুন্দর দৃশ্য, উজ্জ্বল। তো রমণীর দেহ একেবারে নিরাভরণ, মানে কোনো অলংকার নেই, রমণীটির শরীরে কোনো অলংকার নেই। মূর্তির মধ্যে যে একটি মোহিনী শক্তি ছিল, এই মূর্তিটার মধ্যে একটা একদম একটা প্রেমময় একটা শক্তি, তাহা বর্ণিতে পারা যায় না, মানে তাহা তুমি মুখে বর্ণনা করতে পারছেন না, শব্দে বর্ণনা করতে পারছেন না। অর্ধচন্দ্র নিঃসৃত কৌমুদী বর্ণ, যেরকম অর্ধচন্দ্র, আধা চন্দ্র থাকলে চন্দ্রমা রাতে, ঠিক আছে, আহ, যখন অর্ধচন্দ্র মানে নিঃসৃত মানে বাহির হয়, যেরকম অর্ধচন্দ্র বাহির হয় আকাশ থেকে, কৌমুদী বর্ণ মানে একদম চাঁদের মতো উজ্জ্বল সাদা। ঘন কৃষ্ণ চিকুর জাল, চিকুর জাল মানে চুলের গুছা, একদম কৃষ্ণ বর্ণর মতো, চিকুর জাল মানে ঘন চুলের জাল, ঠিক আছে, ঘন কেশ, চুলের গুছা। পরস্পরের সান্নিধ্যে কি বর্ণ, মানে একজন একজনের যখন দেখতে পাচ্ছে তো একদম কি বর্ণ, কি চিকুর, কি সুন্দর দৃশ্য, ঠিক আছে, চুলের গুছা চিকুর মানে। উভয় যে শ্রী বিকশিত, উভয় যে শ্রী বিকশিত হইতেছিল তাহা সেই গম্ভীরানাদি সাগর কূলে, মানে একজন একজনকে দেখে খুব আনন্দ পাচ্ছে, মানে ভালোবাসা বা প্রেমের একটা ভাব আসছে দুজনের, ঠিক আছে। সন্ধ্যালোকে না দেখিলে তাহার মোহিনী শক্তি অনুভূত হবে না, সন্ধ্যার বেলায় এই ভাবটা মানুষের মনে আসবে এই দৃশ্যটা দেখে, এটাই তিনি বলছেন নবকুমার। নবকুমার অকস্মাৎ এইরূপ দুর্গম মধ্যে এইরূপ দেবী মূর্তি দেখিয়া নিষ্পন্দ রশির মতো হইয়া দাঁড়িলেন, মানে এই যে রমণীকে দেখে, এই সুন্দর দৃশ্যটা দেখে তিনি একদম নিষ্পন্দ, যেমন একদম তার শরীরটা কাম করছে না এরকম, ঠিক আছে। তাহার বাকশক্তি রহিত হইল, মানে তিনি কিছু বলতে পারছেন না। স্তব্ধ হইয়া চাহিয়া রইলেন, একদম তার দিকে খালি এক দৃষ্টিতে দেখতে থাকছেন, দেখে আছেন। রমণীয় স্পন্দনহীন, রমণীয় সেম একই, তিনিও তার দিকে দেখে আছেন। অনিমেষ লোচনে মানে একদম চোখের পলকটা ঝাপছেন না, মানে বন্ধ করছেন না। বিশাল চক্ষুর, বড় বড় চোখে স্থির দৃষ্টি, এক দৃষ্টিতে নবকুমারের মুখে ন্যস্ত করে রাখলেন, নবকুমারের দিকে দেখে আছেন সেই রমণী। উভয়ের মধ্যে প্রভেদ এই যে, উভয়ের মধ্যে পার্থক্য এই যে, নবকুমারের দৃষ্টি চমকিত লোকের দৃষ্টি নয়, আর রমণীর দৃষ্টিতে যে লক্ষণ কিছুমাত্র নাই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ হইতেছিল। তো উভয়ের মধ্যে ডিফারেন্সটা কি, যে নবকুমারের যেটা দৃষ্টি ছিল এটা চমকিত লোকের দৃষ্টির ন্যায়, মানে চমকিত যেরকম লোক দেখে এরকম দৃষ্টি ছিল, ঠিক আছে, এরকম দৃষ্টির ন্যায় ছিল তার দেখার ভাবটা। আর রমণীর দৃষ্টিতে সে লক্ষণ কিছুমাত্র নাই, কিন্তু রমণীর যেটা দৃষ্টি ছিল, যে দেখতে ছিল, এটা কিন্তু এরকম নাই, কিন্তু তাহাতে বিশেষ উদ্বেগ প্রকাশ হইতেছিল, কিন্তু তাহাতে একটা বিশেষ, ঠিক আছে, একটা ইন্টারেস্ট, একটা এক্সাইটমেন্ট প্রকাশ হইতেছিল, আনন্দ। অনন্ত সমুদ্রের জনহীন তীরে এক, ওই যে সমুদ্রের যেখানে মানুষ নুষ নাই, এই তীরে, নদীর তীরে, এই রূপে সমুদ্র তীরে বহুক্ষণ দুইজনে চাহিয়া রইলেন একজন একজনের দিকে, প্রেম
ভাব রূপে একজন একজনের দিকে দেখতে থাকলেন। অনেকক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শোনা গেল, অনেক পরে সেই রমণীর বলে মানে তরুণীর সেই মহিলাটার কণ্ঠস্বর শোনা গেল। তিনি অতি মৃদুস্বরে করে আস্তে আস্তে বললেন, পথিক তুমি পথ হারিয়েছ। মানে নবকুমারকে বললেন যে পথিক তুমি পথ হারিয়েছ। এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয় বীণা বাজিয়ে উঠিল। তখন নবকুমারের হৃদয় বীণা মানে হৃদয়ের গভীর অনুভূতি, ঠিক আছে, বা আবেগ, যেটা প্রেমের যেটা সৃষ্টি করেছিল, এই বীণাটা বাজিয়ে উঠলো বিচিত্র হৃদয় যন্ত্রে। হৃদয় যন্ত্র বলতে এখানে মানে হৃদয়ের গভীর আন্তর্নাদ, ঠিক আছে, কারণ একজন একজনকে দেখে যে ফিলিংসটা হয়েছিল এটার বিশ্লেষণ হচ্ছে তন্ত্রী চয়, ঠিক আছে, মানে তন্ত্রী মানে সুতা, তো এখানে এই সুতা না, এখানে হৃদয়ের সুতার বলছে, মানে হৃদয়ের বিনা যেটা একটা বাজালে আরেকটা বাজে, এটাই বলছে এই অর্থে, এটার গভীর অর্থ আছে। তো সময় এরূপ লয়হীন হইয়া থাকে, মানে যখন হৃদয় আমরা বাজাই, বিনা বাজাই, তো একটার সঙ্গে আরেকটা কি থাকে, লয় থাকে, মানে একটা বাজলে আরেকটা বাজে, তো একটা একটার সঙ্গে একটা রিলেশন থাকে, যত যত্ন করা যায় কিছুতেই পরস্পর মিলিত হয় না। তো বলছেন এটা আর মিলছে না, হৃদয় এই লয়হীন, ঠিক আছে, এই হৃদয়টা কিন্তু একটি শব্দে একটি রমণী কণ্ঠ সম্বুদ্ধ স্বরে সংশোধিত হয়ে যায়। মানে রমণীটা আওয়াজ শুনে তিনি খুব একদম মনে একটা এক্সাইটমেন্ট জাগলো, খুব মনে ভালো লাগলো, ঠিক আছে। তো ওইটাই, সকলেই লয় বিশিষ্ট হয়, সকলেই আগে যেটা তালমাত্রা ছিল না এখন লয় লয় হয়ে গেল, আগে লয়হীন ছিল মানে তালমাত্রা নেই, এখন সব হৃদয়ের লয় হয়ে গেল, লয়যুক্ত। সংসার যাত্রা সেই অবধি সুখময় সঙ্গীত প্রবাহ বলিয়া বোধ হয়, নবকুমারের কর্ণে সেই রূপ এ ধ্বনি বাজিল। তো এই যে পথিক তুমি পথ হারিয়েছ, এই আওয়াজটা শুনে, এই মৃদুস্বর শুনে নবকুমার খুব কিন্তু খুশি, ঠিক আছে, তিনি সেই ধ্বনিটা বাজতে লাগলো তার কানে বারবার। এরপরে দেখো, পথিক তুমি পথ হারিয়েছ, এই আওয়াজটা আবার আবার আসলো, এই আওয়াজটা, এই ধ্বনি নবকুমারের কর্ণে প্রবেশ করিল, কানে ঢুকলো নবকুমারের। কি অর্থ, কি উত্তর করিতে হইবে কিছুই মনে হইল না। নবকুমার আর কিছু জানছেন না যে তিনি ঘুরিয়ে উত্তর কি করবেন, তিনি এটা শুনেই মোহিত। ধ্বনি যেন হর্যকম্পিত হইয়া বেড়াইতে লাগিল, ধীরে ধীরে কম্পমান হইল, মানে জোরে জোরে বাজতে লাগলো এই আওয়াজটা, যে পথিক তুমি পথ হারিয়েছ। যেন পবনে সেই ধ্বনি বহিল, বাতাসের মধ্যে সেই ধ্বনি যেন বইছে। বৃক্ষপত্র মর্মরিত হইতে লাগিল, গাছের পাতাগুলো যেমনে লড়তে লাগলো, সাগর নাতে যেন মন্দীভূত হইতে লাগিল, ঠিক আছে, সাগরের যেটা শব্দ এটাও যেন লড়তে শুরু করলো, কম্পমান। সাগর বসনা সাগর বসনা পৃথিবী সুন্দরী, রমণী সুন্দরী, ধ্বনিও সুন্দর, হৃদয় তন্ত্রীর মধ্যে সৌন্দর্যের লয় মিলিতে লাগিল। তো নবকুমার কল্পনা করছেন মনে মনে যে এই সুন্দরীর কল্পনা করছেন রমণীটা, ঠিক আছে, তার আওয়াজও সুন্দর, তিনিও সুন্দর, হৃদয়তন্ত্রীর মধ্যে, তার হৃদয়ের মধ্যে একটা সৌন্দর্যের লয় মিলিতে লাগিল। রমণী কোনো উত্তর না পাইয়া কহিলেন আইস। তো রমণী কি বললো, উত্তর না পেয়ে যে আইস বলল। এই বলিয়া তরুণী চলল, তো এটা বলে রমণীটা চলে গেল, পদক্ষেপ লক্ষ্য হয় না। এরপর রমণীটা চলে গেল, আর মানে রমণীটা কোথায় যে চলে গেল, তার পদের ক্ষেপ মানে পদের যেটা স্টেপ গুলো যে চলে গেল, এটা আবার দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটা গায়েব হয়ে গেল যেমনে, ঠিক আছে। বসন্তকালের মন্দা নীল সঞ্চালিত শুভ্র মেঘের ন্যায় ধীরে ধীরে অলক্ষ্য পাদবিক্ষেপে চলিল। নবকুমার কলের পুত্তলির ন্যায় সঙ্গে চলিলেন। তো নবকুমার যেমনি পুতুল একটা পিছনে পিছনে হাঁটে, এরকম এই রমণীর পিছনে পিছনে, ঠিক আছে, হাঁটতে থাকলো। তো এক স্থানে একটা ক্ষুদ্র বন পরিবেষ্টন করিতে হইবে, বনের অন্তরালে গেলে আর সুন্দরীকে দেখিতে পাইলেন না। বনবেষ্টনের পর দেখেন যে সম্মুখে কুটির, তো তিনি এই রমণীর পিছন পিছন হাঁটতে থাকলেন। পিছনে হেঁটে হেঁটে তিনি দেখলেন যে সম্মুখে গিয়ে একটা কুটির পেলেন, ঠিক আছে, আর এই সেই কুটিরটা সেই যে কুটির তিনি ছেড়ে এসেছিলেন, ঠিক আছে। তো দেখো এরপরে কি, নবকুমার কুটির মধ্যে প্রবেশ করিয়া দ্বার সংযোজন পূর্বক, নবকুমার যেই কুটির প্রবেশ করলেন আর দ্বার সংযোজন পূর্বক মানে সেই দ্বারটা লাগালেন, দরজাটা লাগালেন, এর পূর্বেই করতলে মস্তক দিয়ে বসিলেন। দেখো এখানে একটা বাগধারা, করতলে মস্তক দিয়ে বসা মানে কি, মানে গভীর চিন্তায় পড়া, ঠিক আছে, তিনি চিন্তা করতে লাগলেন, এর বিষয়ে ভাবতে লাগলেন যে আহ, শীঘ্র আর মস্তক উত্তোলন করলেন না, আর জলদি তিনি এই চিন্তা করতে করতে মাথাটা উঠাচ্ছেন না, মানে তিনি এখানে চিন্তা করছেন অনেক, ঠিক আছে, শুয়ে পড়েছেন ধরে নাও। এ কি দেবী মানুষই না কাপালিকের মায়া মাত্র, তিনি চিন্তা করছেন যে এটা দেবী মানুষই ছিল, কোনো দেবী মানুষ না কাপালিকের মায়া মাত্র। নবকুমার নিস্পন্দ হইয়া হৃদয়ের মধ্যে এই কথার আন্দোলন করিতে লাগলেন, তার মনে মনে এই কথাটাই ভাবতে লাগলেন, কিছুই বুঝিতে পারিলেন না। অন্যমনস্ক ছিলেন বলিয়া নবকুমার আরেকটি ব্যাপার দেখেন নাই। তো আরেকটা জিনিস তিনি নোটিস করেন নাই আগে, অন্যমনস্ক ছিলেন বলে। তো দেখো ব্যাপারটা কি, সেই কুটির মধ্যে, যেই কুটির মধ্যে তিনি আছেন, সেই কুটির মধ্যে তাহার আগমন পূর্বাবধি মানে তার আসার পূর্বেই একখানি কাষ্ঠ জ্বলিতেছিল, একটা লাকড়ির টুকরা জ্বলিতেছিল। পরে যখন অনেক রাত্রে স্মরণ হইল, পরে ওখানে অনেক রাত্রে তার মনে হইল যে সেই সায়াহ্ন কৃত্য মানে সন্ধ্যাবেলা, এই সন্ধ্যাবেলার সময় অসমাপ্ত রহিয়াছে, মানে সন্ধ্যার সময় কাজ কিছু বাকি আছে, সায়াহ্ন কৃত্য মানে সন্ধ্যাবেলার কৃত্য, মানে সন্ধ্যাবেলা কিছু কাজ তার অসমাপ্ত হয়েছে। যখন তার রাত্রে মনে পড়লো, তখন জলান্বেষণ অনুরোধে, তখন জলের খুঁজে তিনি চিন্তা হইতে ক্ষান্ত হইয়া এই বিষয়ের অসম্ভাবিতা হৃদয়ঙ্গম করিতে পারিলেন। তখন বুঝতে পারলেন যে আমার তো জলেই নাই, তো জলের খুঁজে তিনি চিন্তা করিয়া এই বিষয়ের অসম্ভাবিতা মানে এটা কেমনে হলো যে আগে থেকে কাষ্ঠ জ্বলছে এটা বুঝতে পারলেন। শুধু আলো নয়, শুধু আলোই নয়, তন্ডুল আদি, তন্ডুল মানে চাউল, ঠিক আছে, চাউল পাকা উপযোগী,
কিছু কিছু সামগ্রী আছে, এখানে অনেক কিছুই আছে আগের থেকেই। নবকুমার বিস্মিত হইলেন, তখন তিনি একটু মনে মানে ভয় পেলেন, বা তার মনে এটা হলো, না মনে করিলেন, বিস্মিত হইলেন না, তিনি হলেন না বিস্মিত, মনে করিলেন যে এও কাপালিকের কর্ম। তিনি আর এটা চিন্তা করলেন না, তিনি মনে করেন এটা কাপালিকেরই কর্ম হবে, সেই রেখেছে হয়তো। এ স্থানে বিস্ময়ের বিষয় কি আছে, এখানে আবার ডরাবার বা ভয় পাওয়ার কি আছে, বা চিন্তা করার কি আছে। নবকুমার স্বয়ংকৃত সমাপনান্তে তণ্ডুলগুলি কুটির মধ্যে প্রাপ্ত এক মৃতপ্রাত্যে সিদ্ধ করিয়া আত্মসাৎ করিলেন। তো তিনি স্বয়ংকৃত মানে নিজের সন্ধ্যাবেলা কাজগুলো সব শেষ করে তিনি তণ্ডুলগুলি, সেই চালগুলি কুটির মধ্যে প্রাপ্ত এক মৃত পাত্রে, একটা পাত্র ছিল রাখা, এই পাত্রটি নিয়ে তিনি এটা সিদ্ধ করে আত্মসাৎ মানে খেয়ে নিলেন। পরদিন প্রভাতে সকালবেলা কি হলো, চর্মসজ্জা হইতে মানে এই যে বাঘের চামড়ায় তিনি ঘুমাতেন, সেখানে গাত্রোত্থান, সেখান থেকে উঠে সমুদ্র তীরাভিমুখে চলিলেন, সমুদ্র তীরের দিকে চললেন। পূর্ব দিনের যাতায়াতের গুণে অদ্য অল্প কষ্টে পথ অনুভূত করিতে পারিলেন। তো পূর্বদিন একদিন আগেই তো তিনি, আমরা দেখেছিলাম যে অন্য জায়গাতে গেছিলেন যেখানে তিনি রমণী দেখতে পেয়েছিলেন, তো তার রাস্তাটা জানা ছিল। তো এটাই বলছে, পূর্বদিনের যাতায়াতের গুণে অদ্য অল্প কষ্টে, বেশি কষ্ট লাগলো না, কারণ রাস্তাটা জানা হয়ে গেছে, পথ অনুভূত করিতে লাগলেন, পথটা খুঁজতে লাগলেন, পথটা খুঁজতে লাগলেন। তথায় প্রাতকৃত্য সমাপন করিয়া প্রতীক্ষা করিতে লাগিলেন, তখন সেখানে তিনি নিজের কাম শেষ করে এখানে প্রতীক্ষা করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন। কাহার প্রতীক্ষা করিতে লাগিলেন, এখন কোশ্চেন হচ্ছে কার প্রতীক্ষা। তো তোমাদের মনে নিশ্চয়ই হবে সেই রমণী। পূর্বদৃষ্টা মায়াবিনী পুনর্বার সে স্থলে যে আসিবেন, ওই যে রমণীরই অপেক্ষা। এমত আশা নবকুমারের হৃদয়ে কত দূর প্রবল হইয়াছিল বলিতে পারি না, কিন্তু সে স্থান তিনি ত্যাগ করিতে পারিলেন না। তো তিনি আর এই স্থান ছাড়তে পারছেন না, এর অপেক্ষা এখানে আছেন। অনেক বেলাতেও তথায় কেউ আসিল না, কেউ আর আসলো না এখানে। কিন্তু তখন নবকুমার সে স্থানের চারিদিকে ভ্রমিয়া বেড়াইতে লাগিলেন, তিনি চারদিকে ঘুরতে লাগলেন। বৃথা অন্বেষণ মাত্র, মানে বৃথা তিনি এই তাকে খুঁজছেন বা এই টেনশনটা নিচ্ছেন। মনুষ্য সমাগমের চিহ্ন মাত্র দেখিতে পাইলেন না, কোনো মানুষের আর চিহ্ন মাত্র তিনি দেখতে পাচ্ছেন না, কেউ আর আসছে না। পুনর্বার ফিরিয়া আসিয়া সেই স্থানে উপবেশন করিলেন, তিনি ঘুরে আবার পুনর্বার এই কুটিরেই আসলেন। সূর্য অস্তগত হইল, সূর্য অস্ত হইল, অন্ধকার হইয়া আসিল। নবকুমার হতাশ হইয়া কুটিরে ফিরিয়া আসিলেন। আচ্ছা, ও সেই স্থানে গিয়ে মানে উপবেশন মানে আরাম করতেছিলেন, ওই যে এখানে গেছিলেন, ঠিক আছে, ওই রাস্তাতে জঙ্গলে। তিনি আবার সায়াহ্নকালে সমুদ্র তীর হইতে প্রত্যাগমন করে সমুদ্র তীর থেকে ঘুরে আসে নবকুমার দেখিলেন, নিজের কুটিরে যখন আইলেন তখন, ঠিক আছে, কুটিরে ফিরলেন, তখন তিনি দেখলেন যে কাপালিক কুটির মধ্যে ধরাতলে উপবেশন করিয়া নিঃশব্দ আছে। তিনি দেখছেন যে কাপালিক যেটা সেটা উল্টা হয়ে আছে কুটিরের মধ্যে, তিনি দেখতে পাচ্ছেন। উল্টা মানে মাথা যেটা নিচে, ঠিক আছে, মাটিতে, আর পা উপরে, উপবেশন করিয়া নিঃশব্দে আছে, চুপচাপ আছে তিনি। তো নবকুমার প্রথমে স্বাগত জিজ্ঞাসা করিলেন, তাহাতে কাপালিক কোনো উত্তর করিল না। তো নবকুমার তাকে জিজ্ঞাসা করলো, তো কাপালিক কোনো উত্তর দিল না। নবকুমার কহিলেন, এ পর্যন্ত প্রভুর দর্শনে কি জন্য বঞ্চিত ছিলাম। কাপালিক কহিল, নিজ ব্রতে নিযুক্ত ছিলাম। তো এখন জিজ্ঞেস করলো যে তোমাকে প্রভু দর্শনে, মানে ওই কাপালিককে নবকুমার বলছে যে আপনার তো দর্শন এত সময় বঞ্চিত ছিলাম, মানে পেলাম না। এখন কাপালিক বলল, নিজ ব্রতে, মানে আমি আমার নিজের গ্রামে, মানে নিজের ব্রতে বা কামে, বা নিজের যেটা আমি, ঠিক আছে, আসন করছিলাম, এটাতে নিযুক্ত ছিলাম, বিজি ছিলাম। নবকুমার গৃহা গমনাভিলাষ ব্যক্ত করিলেন। তো তিনি বললেন যে আমার ঘরে যাওয়ার ইচ্ছা। কহিলেন, পথ অবগত নহি, পথয় নাই, যত যদ্বিথিত বিধান প্রভুর সাক্ষাৎ পাইলেই জড়িতে হইতে পারিব এই ভরসায় আছি। মানে আপনি যদি কোনো রাস্তা দেখিয়ে দিন তখন আমি যেতে পারবো। তখন এই খুলে জিনিসটা প্রথমবারের জন্য বললেন নবকুমার, নিজের দ্বিধাবোধ যেটা করছিলেন এটা বললেন খুলে। কাপালিক কেবলমাত্র কহিল, আমার সঙ্গে আগমন করো। কাপালিক বলল, চলো তুমি আমার সঙ্গে আসো। এই বলিয়া উদাসীন গাত্রোত্থান করিলেন। সেই বলিয়া এইখান স্থানটা তারা ত্যাগ করলো, ঠিক আছে। মানে ওই যে উল্টা যে ছিল, এই উল্টার থেকে সোজা হলো, আর এখান থেকে পরিত্যাগ স্থানটা ছাড়লো। বাটি যাইবার কোনো সদুপায় হইতে পারিবে প্রত্যাশায় নবকুমারও তাহার প্রত্যাবর্তী হইলেন, পশ্চাৎবর্তী হইলেন, মানে নবকুমার তার পিছনে পিছনে গেল, ঠিক আছে। তখন সন্ধ্যা লোক অন্তর্হিত হয় নাই, কাপালিক অগ্রে অগ্রে, মানে সন্ধ্যা পুরা হয় নাই, বা সন্ধ্যার টাইম ছিল একটু একটু। নবকুমার পশ্চাৎ পশ্চাৎ যাইতেছিলেন, নবকুমার পিছন পিছন যাচ্ছিলেন। অকস্মাৎ নবকুমারের পৃষ্ঠদেশে, মানে নবকুমারের পিছন থেকে তার কোমল, কাহার কোমল করস্পর্শ হইল, কেউ মানে একদম কোমল হাত দিয়ে কেউ স্পর্শ করলো নবকুমারকে। পশ্চাৎ ফিরে যাহা দেখিলেন তাহাতে স্পন্দহীন হইলেন, তিনি একদম মানে একদম অচেত হয়ে পড়ে গেলেন, যেমনি পিছন দিকে যখন ঘুরে দেখলেন, যখন তাকে কেউ টাচ করলো এটা দেখে। সেই আগুল ফলম্বিত, মানে ওই যে কেশধারী, মানে মাথার থেকে পা পর্যন্ত, ঠিক আছে, আগুল ফলম্বিত নিবেশ কেশরাশি, নিবিড় কেশরাশি ধারিণী বন্যদেবী মূর্তি, সেই যে সেই মহিলাটা সেটা আসে দাঁড়ালো, পিছন দিকে দেখলেন, পূর্ববৎ নিঃশব্দ নিষ্পন্দ। কোথা হইতে এ মূর্তি অকস্মাৎ তাহার পশ্চাতে আসিল, তিনি একদম নিষ্পন্দ, কোথা থেকে আবার এসে গেল এটা, পিছনে যখন ঘুরলেন। নবকুমার দেখিলেন রমণী মুখে আঙ্গুলি প্রদান করিয়া আছে, তিনি রমণীটি মুখে আঙ্গুল প্রদান করিয়া আছেন। নবকুমার বুঝিলেন যে রমণী বাক্যস্ফূর্তি নিষেধ করিতেছে, মানে রমণীটি কিছু কথা না বলার জন্য নির্দেশ করছে। নিষেধের বড় প্রয়োজন ছিল না। নবকুমার কি কথা কহিবেন, নবকুমারকে আর চুপ করাবার এমন কিছু ছিল না, কারণ নবকুমার এটা দেখে এমনি ডরিয়ে গেছেন, ভয় পেয়েছেন, ঠিক আছে। তো এটাই বলছেন,
তিনি কোথায় চমৎকৃত হইয়া দাঁড়াইলেন, তিনি আর এটা চমৎকার মানে একদম ভয় পেয়ে গেলেন। কাপালিক এ সকল কিছুই দেখিতে পাইল না, অগ্রসর হইয়া চলে গেল। কাপালিক কিন্তু আগে আগে যেতে থাকলো। নবকুমার হঠাৎ করে পিছনে ফিরেছিল, তো সে সেখানে রয়ে গেল। ওই রমণীটা যখন বললো যে তুমি কথা কিছু বলবে না, আঙ্গুলি প্রদান করে, আর কাপালিক আগে আগে চলে গেল। ঠিক আছে। তো কি হলো, তাহারা উদাসীনের শ্রাবণাতিক্রান্ত হইলে রমণী মৃদুস্বরে কি কথা কহিল, নবকুমারের কর্ণে এই শব্দে প্রবেশ করিল। তো এখন রমণী কিছু বলল। কি বলল? কোথায় যাইতেছ, যাইও না, ফিরিয়ে যাও, পলায়ন করো, তুমি কোথায় যাইতেছ, ফিরে যাও, পলায়ন করো। এই কথা সমাপ্ত করে উত্তরকারিণী সরিয়া গেলেন, মানে উক্তিকারিণী সরিয়া গেলেন, মানে তিনি এই কথাটা বলেই এখান থেকে সরে গেলেন, রমণী গায়েব হয়ে গেলেন। প্রত্যুত্তর শনিবার জন্য তিষ্ঠিলেন না। আর কি বলবে, এটার আনসার কি আসছে নবকুমার থেকে, এটার জন্য তিনি আর অপেক্ষা করলেন না, চলে গেলেন। নবকুমার কিয়ৎকাল অভিভূতের ন্যায় দাঁড়াইলেন। নবকুমার এখন কিছু সময়ের জন্য সেখানে দাঁড়িয়েই থাকলো, একদম স্ট্রেঞ্জ হয়, ঠিক আছে, হতবিম্ব হয়। পশ্চাদবর্তী হইতে ব্যগ্র হইলেন, কিন্তু রমণী কোন দিকে গেল তাহার কিছুই স্থিরতা পাইলেন না। ঠিক আছে, তিনি মানে তার পিছন পিছন যাওয়ার জন্য ভাবলেন, কিন্তু এই রমণীটা কোথার থেকে কোথায় চলে গেল আর তার চিহ্ন পাওয়া গেল না। মনে করিতে লাগিলেন এ কাহার মায়া। এখন তিনি চিন্তা করছেন এটা কার মায়া, এ না আমারই ভ্রম হইতেছে, না আমি ভ্রমিত। ঠিক আছে, যে কথা শুনিলাম সে তো আশঙ্কা সূচক, যে কথা তিনি বলছেন এটা তো অনেক ভয় সূচক, কিন্তু কিসের আশঙ্কা, কিন্তু কিসের ভয়? তান্ত্রিকেরা সকলই করিতে পারে, তান্ত্রিকরা সকল করতে পারে, তবে কি পলাইবো, তবে কি আমি এখান থেকে পালিয়ে যাব, ভাগবো? পলাইবো বা কেন, আর যদি ভাগি এখান থেকে, পালাই তো কেন কালাবো? সেদিন যদি বাঁচিয়াছি আজিও বাঁচিব, ওই দিন যদি এখান থেকে বাঁচে গেলাম তো আজকেও বাঁচবো। কাপালিক মনুষ্য আমিও মনুষ্য, কাপালিকও মনুষ্য আমিও মনুষ্য। তো এর সঙ্গে তোমাদের চ্যাপ্টারটা শেষ হচ্ছে। তো অনেক ইন্টারেস্টিং চ্যাপ্টার, আই থিঙ্ক তোমরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছো যদি পুরো ভিডিওটা দেখেছো, একটু লম্বা হয়েছে নিশ্চয়ই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।